বলো কি করতাম? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ইজ্জতের উপর যদি নির্যাতন করা হয়, তাহলে আমি মেয়ে হয়ে তাকে সাহায্য করব না? বলো, এটা কি আমার অপরাধ? আপনি তো কোনো অপরাধ করেন নাই, আপনি তো ঠিক কাজ করেছেন। সেখানে আমিও থাকলে একই কাজ করতাম। কিন্তু তোমার উচিত ছিল নিজের ভালোবাসার মানুষের পাশে থাকা, কিন্তু তুমি তা করনি। যাক ছিল, আমি সে অতীতের কথা মনে করতে চাই না। তাহলে আমার জন্য এমনটা রেখেছিল, তাই হয়েছে। আপনি এখন আসতে পারেন। আমি কান্না করতে করতে রুমে চলে আসলাম। কি করব বলেন? আমি যে পরিস্থিতিতে ছিলাম সেখানে আমি কি করতাম? যদিও ইসমাইল ঠিক বলছে, তার পাশে থাকা উচিত ছিল, কারণ সে ভালোবাসার মানুষ। সাদিয়া আপুও অনেকবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, কান্না করছি কেন। কিছুই বলতে পারলাম না, কিছুই বলতে পারছিলাম না, শুধু কান্না করছিলাম। আমি ছাদ থেকে নিচে রুমে চলে আসলাম। কাল সকালে অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সবাই মিলে সুমাইয়াকে দেখে মনে হলো রাতে অনেক কান্না করছে, চোখগুলো লাল হয়ে গেছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে অনেক খারাপ লাগলো। আমি আর রাজ মিলে ফুল দিয়ে সাজাতে লাগলাম। অনেক সুন্দর করে স্টেজটা ফুল দিয়ে তৈরি করলাম। আন্টি আঙ্কেল অনেক প্রশংসা করলেন। কিছুক্ষণ পর জামাই বাড়ির লোক আসবে হলুদ দিতে, জানাত আপুকে। তাই আমি রাজকে বললাম, চল গোসল দিয়ে রেডি হয়ে আসি, তাছাড়া আর সময় পাবো না। ঠিক আছে চল, তাছাড়া আমাদের অনেক কাজ করতে হবে। তারপর আমরা গোসল করে হলুদ অনুষ্ঠানের জন্য হলুদ পাঞ্জাবি কেনা হয়েছিল সেটা পরলাম। তাছাড়া হলুদের অনুষ্ঠানের জন্য হলুদ পাঞ্জাবি পরতে হয়। দোস্ত, তোকে সেই মানাইছে পাঞ্জাবিতে, মেয়েরা দেখলে তো পাগল হয়ে যাবে। বেশি পাম দিস না রে দোস্ত। তাছাড়া ছেলেদের উপর যদি মেয়েরা ক্রাশ না খায় তাহলে কি হলো? তুই দেখ কারো পছন্দ হয় কিনা। না রে দোস্ত, আমার জন্য সাদিয়া আছে, অন্য কাউকে দরকার নাই। তাও ঠিক, তোর জন্য সাদি আছে, কিন্তু আমার জন্য তো কেউ নাই। দেখি কাউকে পড়াতে পারি কিনা। শালার বেশি বাড়াবাড়ি করিস না, তোর জন্য সুমাইয়াই যথেষ্ট, তার থেকে কাউকে ভালো পাবি না। আর বেশি কষ্ট দিস না ওকে, বুঝলি? এক সময় হারিয়ে গেলে আর পাবি না। এত যদি কষ্ট হয় সুমাইয়ার জন্য, তাহলে সাদিকে রেখে ওকে বিয়ে করিস। আচ্ছা বাবা, আর রাগ দেখাতে হবে না এর। এখন নিচে পাত্রপক্ষের লোক চলে আসছে মনে হয়। চল নিচে যাই। আমার আর রাস নিচে চলে আসলাম। দেখলাম তা কখনো দেখবো না, ভাবি না। দোস্ত, এরা এখানে কেন তাহলে? কি আপনারা ভাবছেন কি দেখলাম, তাই না? ওয়েট করুন বলছি, আর গল্পের সাথেই থাকুন। আমি আর রাজমেরে যখন নিচে নামলাম তখন দেখি পাত্রপক্ষের লোকজন চলে আসে। কিন্তু পাত্রপক্ষের লোকের সাথে আমার বোনের জামাই মানে দুলা ভাই আর তার বোন। আর এখানে যার জন্য আমার জীবনে এমন কিছু হলো তাকে এখানে দেখবো কখনো কল্পনা করে নাই। সে এখানে কেন সেটাই ভাবছি, তখন রাজ বলল, দোস্ত, আমি যা দেখছি তুই কি সেটাই দেখছিস? হুম। কিন্তু তারা এখানে কেন, কিসের জন্য আসছে? জান্নাত আপুদের কি কোনো আত্মীয় হয়? তুই একটু ওয়েট কর, আমি আন্টির কাছ থেকে শুনে আসছি। ঠিক আছে, সাবধানে যাস। আমি আন্টির কাছ থেকে জানতে পারলাম জামাইয়ের বন্ধু হলো আমার দুলা ভাই। আর তাই তারা এখানে আসছে হলুদের অনুষ্ঠানে হলুদ দিতে জান্নাতকে। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী কি, কিন্তু ইসরাত এখানে এই অবস্থায় কেন? আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, অসুস্থ মনে হয়। এখনো কেউ আমাকে দেখেনি। দুলা ভাই আর ইসরাতের মধ্যে আমি রাজের কাছে বললাম, কথা আছে, একটু রুমে আয়। কি জানতে পারলে আন্টির কাছ থেকে? তারপর আমি আজকে সব বললাম। সব শুনে রাজ বলল, এখন কি করবি? দুলা ভাই আর ইসরাত মেয়েরা যদি আমার ব্যাপারে কিছু জানতে চায় তাহলে কিছুই বলবি না। আমি এখানে শুধু দায়িত্ব পালন আসছি, আমি লুকিয়ে থাকবো না। আমি তাদের দেখিয়ে দিতে চাই আমি একা বাঁচতে শিখে গিয়েছি। ঠিক বলেছিস দোস্ত, তুইও দেখিয়ে দে তাদের, আমি তোর পাশে আছি। হুম। আমি রাজকে বললাম, তুই হলুদ অনুষ্ঠানের দিকে যা, আমি খাবারের দিকে যাচ্ছি। দেখি কি অবস্থা, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এমন কিছু করিস না যার কারণে এই বাড়ির মান সম্মান যায়। হুম। আমি নিচে এসে খাবার রান্না করা ওদিকে খোঁজ খবর নিতে গেলাম। সবকিছু ঠিকঠাকই হচ্ছে, তাই আমি রাজকে খুঁজতে লাগলাম। তখন আমাকে কেউ একজন হাত টেনে রুমের ভেতরে নিয়ে গেল। আমি দেখিনি কে সে, কারণ তার মুখটা এখনো দেখতে পাইনি। তাই তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে এভাবে টেনে রুমে নিয়ে আসলেন কেন? আমি তোমাকে এখানে নিয়ে আসছি শুধু 2 মিনিট কথা বলার জন্য। প্লিজ আমাকে একটু সময় দাও কথা বলার জন্য। কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। দেখো, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আর আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনি না। আর কিসের ক্ষমা কথা বলছেন আপনি? আপনি তো কোনো ভুল করেননি যে যার কারণে ক্ষমা করতে চাবেন। প্লিজ, আমার ভুলের কারণে তোমার পরিবারকে কষ্ট দিও না, তোমার আপুকে কষ্ট দিও না। আমি তাদের কষ্ট দেখতে পাচ্ছি না, শুধু আমার জন্য এমন কিছু হবে আমি কখনো কল্পনা করতাম না।
দেখুন, আপনি যা করছেন তা কখনো ক্ষমার যোগ্য না, অযোগ্য। আর আমি আপনাকে সেই আগেই ক্ষমা করে দিয়েছি। আর এখানে এমন কিছু বিহেভ করবেন না যার কারণে আমার মান সম্মান যায়। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তুমি আমার সাথে একবার তোমার বাড়ি চলো। আন্টি আঙ্কেল তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। কিন্তু আর যখন তোমাকে এখানে দেখলাম তখন আর থাকতে পারলাম না, চলে আসলাম তোমার কাছে। সবাই সবকিছু জেনে গেছে, তুমি চলো আমার সাথে। তোমার আপু এখন আমার সাথে কথা বলে না, সবাই আমার সাথে খারাপ বিহেভ করে। এই কয়েক বছরে নিজেকে শেষ করে দিতে চাইছিলাম কিন্তু পারিনি। চেয়েছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু আজ পারলাম। দেখুন, এসব বিষয়ে পরে কথা হবে, এখন আমার কাজ আছে ভাই। তারপর ঈশাদ কান্না করতে করতে চলে গেল। আমিও রাজের কাছে চলে আসলাম। সবাই আপুকে হলুদ দিচ্ছে, তাই আমি আজকে বললাম চলো জান্নাত আব্বুকে হলুদ দিয়ে আসি। যাব, কিন্তু দেখ জান্নাতাপুর পাশে কারা আছে। আমি রাজের কথা শুনে সেই দিকে তাকিয়ে দেখলাম সাদিয়া, সুমাইয়ার, ইরশাদ রয়েছে পাশে। আর দুলাভাই আমাকে দেখে চুপ করে তাকিয়ে আছে, হয়তো তার মনে প্রশ্ন জাগছে আমি এখানে কিভাবে আসলাম। কি ভাবছিস এত? কিছু না, চল আমাদের কাজ আমরা করে আসি, অন্যরা কি করলো সেটা দেখার বিষয় নাই। চল। তারপর আমি আর ইসমাইল মিলে জান্নাত আপুকে হলুদ দিতে গেলাম। আমি আগে একটু হলুদ নিয়ে জান্নাত আপুর গালে লাগিয়ে চলে আসলাম। এখন ইসমাইলের হলুদ দেওয়ার পালা, কিন্তু ও কান্না করছে। জান্নাত আপুর হলুদ লাগানোর সময় বোনের কথা মনে পড়ে গেল। একদিন এইভাবে আমি আমার বোনের গায়ে হলুদ দিয়েছিলাম। ইসমাইল, তুমি কান্না করছো কেন? আসলে আমার বোনের কথা মনে পড়ে গেল, তাই আর কি। তুমি কিছু মনে করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি জান্নাত আপুকে হলুদ লাগিয়ে চলে আসলাম। এমন সময় হঠাৎ করে সুমাই এসে আমার গালে হলুদ লাগিয়ে দেয়। সুমাইয়ের কাজে আমি অবাক হয়ে যাই, ও এমন কাজ করবে কখনো ভাবতেও পারিনি। তাছাড়া আমার মন মেজাজ ভালো ছিল না, তাই একটা থাপ্পড় দিলাম। ইসমাইল যে আমাকে থাপ্পড় মারবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আসলে ইসমাইলের মন খারাপ দেখে আমি তার গালে লাগিয়ে দিয়েছিলাম। দুষ্টামি করে তাকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হবে এটা কল্পনা করতে পারি নাই। আমি সেখানে কান্না করে চলে আসলাম রুমে। হঠাৎ করে এমন কি হলো আমি নিজেও জানি না যে আমি এভাবে সুমাইকে থাপ্পড় মারবো। আসলে অনেকদিন ধরে আমি নিজেই ঠিক নেই, যখন তখন রাগ উঠে যায়। সময়ের জন্য অনেক খারাপ লাগছে। অনেক লোকজন ছিল তো সেখানে। দোস্ত, তুই কি করলি এটা? তোর কাছ থেকে আমরা এটা আশা করি নাই। মেয়েটা তোকে মন ভালো করার জন্য এমনটা করেছিল, আর তুই কিনা করলি। ছি দোস্ত, তোর জন্য মেয়েটার আজ এই অবস্থা। মানুষ মাত্রাই তো ভুল করে, সেও না হয় একটা করেছে ভুল, তাই বলে এভাবে তাকে শাস্তি দিবি? একটা ভুলের কারণে দুজনে কষ্ট পাবি, আর কত এভাবে থাকবি বল? ইসমাইল, তোমার কাজটা করা ঠিক হয়নি। মেয়েটা প্রতিদিনই কান্না করে, শুধু তোমাকে বিশ্বাস করে নাই। সে কি করবে বলো? একটা মেয়ে হয়ে অন্য মেয়ের কি করে এমন করতে পারে, বা এমনভাবে পরিশেষে একটা... ইসমাইল, তোমার কাজটা করা ঠিক হয়নি। মেয়েটা প্রতিদিন কান্না করে, শুধু তোমাকে বিশ্বাস করে নাই বলে। সে কি করবে বলো? একটা মেয়ে হয়ে অন্য মেয়ের কি আর বলবো। আমি পরিশেষে একটা কথাই বলবো, সুমাইয়া তোমাকে অনেক ভালোবাসে। আমি কি করে বুঝতে পারছি না, তাই আমি সুমাইয়ের কাছে গেলাম, যে রুমে শুয়ে আছে কান্না করছে। আসলে এমনটা হবে তা বুঝতে পারিনি। কেন এসেছো এখানে? আরও মারতে চাও? তাহলে মারো। মারতে মারতে একেবারে মেরেই ফেলো। প্রতিদিন কষ্ট পাচ্ছি তোমাকে না পাওয়ার বেদনা, তার থেকে একবারে মেরে ফেলো আমাকে। আমি সুমাইয়ের মুখে হাত রেখে বললাম, আর কখনো এমন কথা বলবো না। তুমি না থাকলে আমি থাকবো কেমন করে বলো? অনেক ভালোবাসি যে তোমায়। এতই যদি ভালোবাসতে তাহলে এতদিন কষ্ট দিলে কেন? আসলে আমি নিজেই ঠিক ছিলাম না, তার মধ্যে তোমাকে দেখে সেই পুরাতন দিনের কথা মনে পড়ে যায়, যার কারণে এমনটা হয়েছে। সরি, আর এমনটা হবে না বলে সময়কে জড়িত হলাম। এতদিনের কষ্ট ভালোবাসে আপন করে বুকে নিলাম। আর কত এভাবে থাকবো বলেন? সবাইকে কষ্ট দিয়ে কি আর ভালো থাকা যায়? তাই সব কষ্ট দুঃখ ভুলিয়ে গিয়ে বুকে টেনে এলাম সময়। আমাকে কখনো ছেড়ে যেও না, অনেক ভালোবাসি তোমায়। কান্না করতে করতে পাঞ্জাবি ভিজে ফেলেছে। আরো কত কান্না করবে? এবার তো ছাড়ো, বাইরে অনেক কাজ আছে, যেতে হবে। না, অনেক দিন পরে তোমাকে কাছে পেয়েছি, একটু থাকতে দাও না তোমার বুকে। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ এভাবে থাকার পর সুমাই আমাকে ছেড়ে দিল। তাই আমি সুমাইকে বললাম, ফ্রেশ হয়ে আসো। কান্না করে কি করছো? চেহারার একদম পেতনির মতো লাগছে। এখন তো আমি পেতনির মতো হয়ে গেছি, তাই না? বলে আবার কান্না করতে শুরু করলাম। একদম না, আমার সিনিয়র বউকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। কি যে বলো না।
সুমাইয়া লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এমন সময় দেখলাম রাজ আর সাদিয়া রুমে আসলো। আপনার কি রাগ অভিমান শেষ হয়েছে? স্যার, আমাদের ম্যাডাম কোথায়? মজা লস তাই না শালা? আরে ছাদে চলো, সবাই কত আনন্দই না করছে, আর তোরা এখানে কি করিস? আরে তারা করলে এতক্ষণ দেখতে তো পারলাম। কি দেখতে পারলা এতক্ষণ? তো ম্যাডাম ওয়াশরুমে কি করছেন? নাকি এতক্ষণে ওসব হয়ে গেছে? এই যে ম্যাডাম, বিয়ের আগে কিছু হবে না, ওকে? চলো উপরে, কাজ আছে। সবাই মিলে ছাদে বসে আনন্দ করছি। এমন সময় জানাত আপু বললো আমাদের নাচতে হবে, কিন্তু আমি তো নাচ পারি না। বলতে ভুল হবে, আসলে ট্রেনিং করার মাঝে মধ্যেই সবাই মিলে নাচ করতাম, সেখান থেকে একটু পারি এই আর কি। তাই আমরা 4জন মিলে একটা রোমান্টিক গানে কাপল ডান্স শুরু করলাম, আমি আর সুমাইয়া, রাজা, সাদিয়া। কিছুক্ষণ না শেষ করার পর সবাই হাততালি দিল। সবাই বলে অনেক সুন্দর হয়েছে, কিন্তু বাস্তবে আমি একটু নাচ পারি না। আমি এখানে ইসমাইলকে দেখব কখনো ভাবি নাই, তাই কমিশনারের সাথে জানতে গেলাম ইসমাইলের ব্যাপারে। সেখানে কেন? বাবা, ও হলো নিরাপত্তা বাহিনী মেজর, আর এখানে পাশেই থাকে। আর তোমাদের নিরাপত্তার জন্য ওকে ঠিক করা হয়েছে উপল মোড় থেকে। বিয়ের অনুষ্ঠানের পর সেখানে যাবে। তোমাদের বাড়িতে কোনো সমস্যা আছে নাকি? আঙ্কেল, আমি আপনাকে যে ছেলেটার বিষয়ের কথা বলছিলাম, এটাই সেই ছেলে। বলো কি? আমি তো বুঝতেই পারিনি। তাহলে তো ভালোই হলো, নিজেদের পরিবারের সুরক্ষা ছেলেই দিবে। আমি সেখান থেকে চলে অন্য জায়গায় আসে ফোনটা বের করে মেঘলাকে ফোন দিলাম। হ্যাঁ বলো, কি জন্য ফোন দিয়েছো? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, তবে একটা সুখবর আছে তোমার জন্য। আমার জন্য সুখবরটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, তোমার ভাই। আমার ভাই কি হয়েছে? তাকে কি খুঁজে পেয়েছো বলো? হ্যাঁ, সেই কমিশনার বাড়িতে আছে এখন, সব কিছুর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তোমার আব্বুর নিরাপত্তার জন্য যে আবেদন করেছি, সেটার জন্য তোমার ভাইকে নিযুক্ত করা হয়েছে। আমি এখনই যাচ্ছি আমার বাড়িতে দেখার জন্য, প্লিজ তুমি ঠিকানাটা দাও। না, এখনও কিছু করতে গেলেও আবার চলে যাবে। তুমি কাল বিয়েতে আসবা, তখন দেখতে পারবা আমি তোমাকে ভিডিও কলে তাকে দেখাচ্ছি। আমার একটা ফোন আসে, যার কারণে আমি নিচে চলে আসি। আসলে ফোনটা করেছিল আমাদের বড় স্যার, যার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসতে হবে। তখন দেখি ইসরাত আমার কাছে আসলো। আমাকে ইগনোর করছো কেন? বসে তো আমি ভুল করেছি, তাই বলে এভাবে ইগনোর করবো আমাকে? কি ক্ষমা করা যায় না? দেখো, আমি তোমাকে সেই আগেই ক্ষমা করে দিয়েছি, ইগনোর সেটা আবার কেমন হলো? আমি তোমাকে বলছি এমন কিছু করবে না যে এখন আমার মান সম্মানটা শেষ হয়ে যায়। যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমাকে এখন ফ্রেন্ড বানাবা? কি বলবে এমন বুঝতেই পারছি না। তাছাড়া যখন একটা মেয়ে ভুল বুঝতে পারছে, তখন আর কি বলবো তাকে? তাই ফ্রেন্ড করলাম। তবে হ্যাঁ, আমার বিষয়ে কখনো কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি ওর সাথে কথা বলে যখন বাসায় ভেতরে যাচ্ছি, এমন কে যেন আমাকে টেনে রুমের ভেতরে নিয়ে গেল। দেখি সুমাইয়া আমাকে রুমের ভেতরে নিয়ে আসলো, আর দরজা লাগিয়ে আমার জামার কলার ধরে যা করলো তা কখনো বিশ্বাস করতে পারলাম না। তাহলে কি ব্যাপারটা জেনে গেল? এখন কি হবে? তুমি ইসরাতের সাথে কথা বলছিলে কেন? আমি বলতে চাইনি, আমার ফোনে ফোন আসে, তাই আমি নিচে চলে যাই। আর আসার সময় দেখি আমার সামনে। তারপর আমি সে সময় কথা বললাম সুমাইয়াকে। আর কখনো তুমি এর সাথে কথা বলবা না, বলে দিলাম। ঠিক আছে, বলবো না, কিন্তু আমি তো তোমাকে ছাড়ছি না। বলে সুমাইয়ার কোমর জোরে ধরে আমার কাছে নিয়ে আসলাম। সুমাইয়ার ঠোঁটগুলো কাঁপছে অনবরত, তাই আমি আর নিজেকে সামলাতে না পেরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলাম। ইসমাইলের সাথে আমিও রেসপন্স করছি। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, বললাম, তুমি কি আমাকে মেরে ফেলবা নাকি এভাবে কেউ কিস করে? তো না করলেও আমি করি, সিনিয়র গার্লফ্রেন্ড। তাই নাকি? পিচ্ছি বয়ফ্রেন্ড। আর শোনো, কালকে অনেক মেয়ে আসবে বিয়েতে, তুমি আমার সাথে থাকবা আর কারোর দিকে তাকাবা না। সরি, আমি পারবো না। কেন পারবা না? তারপর তুমি অন্য মেয়েদের সাথে কথা বলবা বলেই কান্না করে দিলাম। আরে কান্না করছো কেন? আন্টি আঙ্কেল সব দায়িত্ব আমার উপরে দিয়েছে, তাই তোমার সাথে থাকলে কাজ করবো কেমন করে বলো? তাই বলো। আর কোনো মেয়ে যদি কথা বলতে চায় তাহলে বলবা আমার বউ না করছে অন্য মেয়েদের সাথে কথা না বলতে। কাজের জন্য তো বলতে হবে, তাই না? না, তুমি বলবা না। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চলো, লোকজন আবার অন্য কিছু ভাবতে পারে। কি ভাববো বলো? যদি কিছু বলে তাহলে বলবো জামাই বউ আদর করছে। এত বুদ্ধি তোমার? আচ্ছা, এখন আমি যাচ্ছি। আর জানাত আপুর সাথে কাজ করতে হবে অনেক। আর শোনো, রাজ ভাইয়ের কাছে তোমার জন্য একটা পাঞ্জাবি দিয়েছি, সেটা পরবা কালকে, ওকে?
ঠিক আছে, আর তোমার জন্য একটা শাড়ি দেওয়া আছে সাদিয়ার কাছে, সেটা বিয়ের দিন পরবা। ঠিক আছে। কলেজের জন্য আসা লোকজন চলে গেছে, তাই আমি রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলাম। কি কাজ করছি সেটা আপনাদের পরে বলবো। কি দোস্ত, তুই এখানে কাজ করছিস? সবাই কত আনন্দ করছে। আরে তুই, আমি আসছি, সমস্যা নেই, একটু কাজ আছে। ওকে, আমরা সবাই আনন্দ করছি। কিছুক্ষণ পর ইসমাইল এসে যোগ দিল। রাজ দেখে ইসমাইল আর সুমাইয়াকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। বেচারা এতদিন শুধু কষ্টই পাইছে। ঠিক বলেছে। এই বয়সে যদি আমি এই অবস্থায় পড়তাম তাহলে কবেই মারা যেতাম। জান্নাতাপুর বিয়ে খেতে এসে একটা চিন্তা বারবার আসছে। কিসের চিন্তা? মনে করো আজকে জান্নাতাপুর পরিবর্তনে যদি আমাদের দুজনের বিয়ে হতো তাহলে তো অনেক ভালো হয়। ও মা, এত শখ বিয়ে করার? একটু আর কি। এখনো বিয়ে করা অনেক দেরি। ওকে, কালকে বিয়ে, তাই সব কিছুই আমার করতে হবে, তাই আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম। আমি ইসমাইলকে নিচে যাওয়া দেখে আমিও চলে আসলাম। মনে হচ্ছে অনেক চিন্তায় আছে। হঠাৎ করে নিচে চলে আসলি কেন? কিছু না, এমনি আর কি। দেখ, তোকে আমি ভালো করেই চিনি, কি হয়েছে সেটা বল। আমার মনে হচ্ছে কাল এই বাড়িতে কিছু একটা হবে, আপু আসবে যত সম্ভব। তাছাড়া আমি এখনই তাদের সাথে কথা বলতে চাই না বা দেখা করতে চাই না। কেন, কি হয়েছে? তাছাড়া এত বড় সুযোগ তুই হাতছাড়া করবি? তোর দুলাভাই তো তোকে দেখেছে, নিচে তোর আপুকেও বলেছে তোর ব্যাপারে। তা অবশ্যই বলেছে, কিন্তু কালকে তো বিয়ে। কাল বিয়ে তো কি হয়েছে? আসলে আঙ্কেল আন্টি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কি পালন করতে পারবো? তাছাড়া অন্য একটা ঝামেলায় পড়ে গিয়েছি। কি হয়েছে আবার? সেটা তোকে পরে বলবো। আর কাল তোকে অনেক কাজ করতে হবে, আর তোকে যখন আমি ইশারা দেবো তখন আমাকে সেখান থেকে অন্য কাজে ব্যস্ততা নিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসবা। কিন্তু কেন এমনটা করব? সেটা পরে বলবো। আপনি যখন আমাকে দেখবে তখন নিশ্চিত আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে, কারণ আমি আমার বোনকে চিনি। তা না হয় বুঝলাম, আর কালকে তো সব কিছুই তোকেই দেখতে হবে। আচ্ছা, কাল কি হয় না হয় সেটা দেখা যাবে। এখন খুব ক্লান্ত লাগতেছে রে, ঘুমাবো। বাই, গুড নাইট। সেম, আমারও একই অবস্থা। তারপর আমি আর ইসমাইল ঘুমিয়ে পড়লাম অন্যদিকে। সাদিয়া, ইসমাইল আর রাজ কোথায় তুমি জানো কিছু? হ্যাঁ, তারা তো নিচে গেল, মনে হয় রুমে আছে। তুমি গিয়ে দেখে আসো, আমি জান্নাতাপুর কাছে আছি। আচ্ছা ঠিক আছে। আমি নিচে এসে রুমে ঢুকে দেখি তারা দুজন ঘুমিয়ে পড়েছে। অনেক চাপ পড়ছে তাদের উপর, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মনে হয় আর রাতে খাবারটাও খেলো না। সকালে কাল জানাদাপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হচ্ছে। এদিকে গায়ে হলুদ অনুষ্ঠান শেষে পাত্রপক্ষের লোকজন খাওয়া দাওয়া শেষ করছে, চলে গেছে। আমি সুমাইকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। এর মধ্যেই সাদিয়ার সাথে দেখা, তাকে জিজ্ঞেস করতেই সে বলল, সুমাইয়া তো রুমে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে ঢুকলাম, কিন্তু সে রুমের মধ্যে নাই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে, মনে হয় গোসল করতেছে। তাই আমি অপেক্ষা করলাম রুমের মধ্যে। টেবিলের উপর থেকে সুমাইয়ার ফোন নিয়ে টিপতে লাগলাম। যদিও কারো ফোন অনুমতি ছাড়া নেওয়া ঠিক না, কিন্তু সে তো আমার গার্লফ্রেন্ড, তাই নিয়েছি। ফোনের গ্যালারিতে ঢুকে দেখলাম সব আমার ছবি, আর ফোনের ওয়ালপেপারে আমার ছবি দেওয়া। এসব দেখছি আর মুসকে মুসকে হাসছি। আমার সময় দেখলাম সুমাইয়া ওয়াশরুম থেকে বের হয়েছে, গায়ে শুধু একটা টাওয়াল জড়ানো, চুল দিয়ে এখনো পানি ঝরছে। আমি যে রুমে আছি সেটা এখনো খেয়াল করে নাই। সে আয়নার কাছে নিজেকে দেখতে লাগলো। এমন সময় খেয়াল করলো আমি পেছনে বসে তার ফোন টিপছি। তখন সুমাইয়া বলল, তুমি রুমে কেন আর আমার ফোন নিয়েছো কেন? জানো না কারোর অনুমতি ছাড়া ফোন নেওয়া ঠিক না? কেন, অনুমতি ছাড়া কি নেওয়া যায় না? তাছাড়া নিজের গার্লফ্রেন্ডের সব কিছুই তো আমার, তাই না? বলে সুমাইয়ের দিকে এগিয়ে যেতে লাগলাম। দেখো, সামনে আসবে না। একদম ভয় ভয় কথাটা বললাম। কেন, আমি আসলে সমস্যা কি? তোমাকে এই অবস্থায় সেই লাগছে। বলে সুমাইয়ের কোমরে হাত রাখলাম। দেখে সুমাইয়া কেঁপে উঠলো। হঠাৎ করে ইসমাইল আমার কোমরে হাত রাখার কারণে আমি কাঁপতে লাগলাম। দুইজনে একটা স্বপ্নের মধ্যে আছি। আমি ইসমাইলের দিকে, ইসমাইল আমার দিকে তাকিয়ে আছে। আমার ঠোঁট দুটো কাঁপছে। সুমাইয়ের ঠোঁটগুলো আমাকে খুব আকর্ষণ করছে, নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। না, আর পারলাম না। সুমাইয়ের ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে নিয়ে নিলাম। এভাবে দুজনকে কিস করতে লাগলাম। না, এভাবে চলতে থাকলে তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে। তাছাড়া সুমাইয়া এখন আমার বউ না, যখন বউ হবে তখন আমি নিজেই করে পেতে পারবো। তাই ওকে ছেড়ে দিলাম। কি হলো, এভাবে ছেড়ে দিলে কেন? ভালোই তো লাগছিল। এসব করা ঠিক না, তুমি এখন আমার বউ না, যখন হবা তখন। এখন না। আর এই সময় গোসল করা মানে কি? কেন? তুমি তো আমাকে মুখে হলুদ লাগিয়ে দিয়েছিলে, তাই গোসল করলাম। আচ্ছা, তুমি এই সময় আমার রুমে কেন? কোনো সমস্যা হয়েছে?
তুমি রাতে ছাদে আসবে তারপর বললো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এখন তুমি রুম থেকে বের হও। বাসার অনেক লোকজন আছে, কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণ তো তুমি আটকে রাখছিলে আর এখন তুমি বের করে দিচ্ছ। আচ্ছা আমি যাচ্ছি, এখন রাতে কিন্তু অপেক্ষা করব। তারপর আমি রুম থেকে বের হয়ে দেখি জানাত আপু সামনে দাঁড়িয়ে আছে। ইসমাইল, তুমি এখানে কেন? সুমাইয়ের রুমে কি করছিলে? আসলে সুমাইকে দরকার ছিল তো তাই আসছিলাম। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি সত্যি কথা বলবি নাকি অন্য কিছু করতে হবে? তোমার কিছু করতে হবে না, এখন তুমি বিয়ে করার দিকে মনোনিবেশ করো। দেখো তোমার জামাই কোনো মেয়ের সাথে পালিয়ে গেছে কিনা সেটা দেখে। আর আমি কি করছিলাম সেটা পরে বললো আমার বড় শালিকা। এই কথা বলে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আর কিছুক্ষণ থাকলে সব জানতে পারবে তাই কেটে বললাম। পিচ্চিটা কি বলে গেল আমাকে? শালিকা বলল? তারপর ইসমাইল আর সুমাইয়া একে অপরের, না না, সুমাইয়া তো ওর চাচাতো ভাইকে ভালোবাসতো, আর একটা ঘটনার জন্য সে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার মানে কি ইসমাইলকে, না না, আজকে সব জানতে হবে আমাকে। যদি ইসমাইল সেই ছেলে হয় তাহলে মেঘলাকে বলতে হবে, কারণ মেঘলা, আমি আর সাথী তিনজন অনেক ভালো বান্ধবী, একসাথে লেখাপড়া করেছি, আবার একসাথে তিনজন প্রেম করেছি। কিন্তু মেঘলার ভাই আছে সেটা জানতাম, কিন্তু আমি দেখিনি, আর বিয়ের মধ্যে তো দেখলামও না। উফ, কি ভাবছি আমি! আকাশকে ফোন দিয়ে বলবো নাকি? রাতে দেখা যাবে কি হয়। সব কিছু সত্য জানতে হবে। কে এই ইসমাইল? ইসমাইলকে সেই কখন থেকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, কারণ আন্টি আঙ্কেল আমাকে বলল ইসমাইল কোথায়, তাকে দরকার আছে, সেই জন্যই খুঁজতেছি। রাস, আমাকে ডাকছিস? কিছু কি হয়েছে? আন্টি আঙ্কেল ডাকতেছে তোকে, কি জন্য বলবে? ওকে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই এদিকে একটু দেখ কিছু লাগবে নাকি ওনাদের, আর দরকার হলে আমাকে ফোন দিস। তারপর আমি আন্টি আঙ্কেলের কাছে গেলাম, দিয়ে তারা যেন আলোচনা করছে। ইসমাইল, এসেছো? আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। জি বলেন, কি যেন বলবেন আমাকে? আসলে কাল তো জান্নাতের বিয়ে, আর এই অনুষ্ঠানে আমার খুব পরিচিত এক ফ্রেন্ড আসবে এবং তার পরিবার সহ। তাই তোমাকে বলছি তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে। তুমি তো বুঝতেই পারছো, একমাত্র মেয়ের বিয়ে। সমস্যা নেই আঙ্কেল, আমার বিশ্বাস রাখতে পারেন। তুমি তো আমাদের ভরসা। দেখো বাবা, কাল এমন কিছু না হয় যার কারণে আমার মান সম্মান না যায়। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তাহলে এখন যাই। আমি আন্টি আঙ্কেলের রুম থেকে বের হয়ে ভাবছি জান্নাত তারপর বিয়ে নিয়ে এত চিন্তা করছে কেন, নাকি কোনো সমস্যা আছে কিছু তো বুঝতে পারছি না। হতে পারে একমাত্র মেয়ের বিয়ে তাই এমন করছে, কিন্তু আমার তো অন্য রহস্য মনে হচ্ছে। আন্টি আঙ্কেলকে অনেক চিন্তিত মনে হচ্ছে, যা কাল সাবধানে থাকতে হবে। আমি রাতে ছাদে গিয়ে দেখি ইসমাইল অপেক্ষা করছে আমার জন্য, তাই পিছন দিয়ে এগিয়ে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে কেউ জড়িত হলো, আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমি চিন্তার মধ্যে ছিলাম হঠাৎ করে এমন হবে তাই। ভয় পেলে নাকি? একটু আর কি। তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কিসের এত চিন্তা করছো তুমি? না মানে আন্টি আঙ্কেল এত চিন্তা করছে কেন? কালকের জন্য কি এমন সমস্যা হবে যার কারণে বারবার আমাকে সাবধান করে দিচ্ছে? কালকে বিয়ে না, তাই একটু এমন হচ্ছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আচ্ছা, আমাকে কেন ঠকাচ্ছ? কেন, দরকার ছাড়া ডাকতে পারে না? তা না, আমার মনে হচ্ছে তুমি টেনশনে আছো, কারণ কালকে বিয়ে আর সেখানে তোমার আপু আসবে। তোমার দোলাভাই তো তোমাকে এখানে দেখেছে, আর তোমাকে বাসায় ফিরে আনার জন্য সব ধরনের চেষ্টা করব। তাছাড়া আমি ভাইয়াকে কার সাথে কথা বলতে শুনেছি, অপর পাশের লোকটি কি বলল জানি না, তবে সে জান্নাত আপুর বিয়েতে আসবে এটা নিশ্চিত। আর তোমার দোলা ভাই, মানে আমার ভাই, জানে তোমার আপুর আসবে না, তাই তোমাকে দেখে মেঘলা আপুকে সব বলেছে। আমি নিশ্চিত এই বিষয় নিয়ে। তাও হতে পারে, যাই হোক, যদি আপু আসে বিয়েতে তাহলে আপুর সামনে যাওয়া ঠিক হবে না। এই বাড়িতেই কিছু না কিছু একটা হবে, তাও কাল। আচ্ছা তুমি একটা কথা বলবা? হ্যাঁ বলো, কি জানতে চাও? তোমার ভাইয়ের বন্ধুর সাথে তো জানাতে পড়বি, ঠিক হয়েছে তাই না? হ্যাঁ কেন? তাহলে তোমার ভাই মানে আমার দুলা ভাই আর জান্নাতের সাথে যার বিয়ে হচ্ছে সে একে অপরের বন্ধু ছিল, আর জান্নাত আর মেঘলা আপুরা একে অপরের বান্ধবী ছিল। কিন্তু জান্নাত আপুকে দেখে এটা মনে হচ্ছে না কালকে তার বিয়ের কোনো চিন্তা আছে তার। হ্যাঁ হতে পারে। নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আনন্দ কত, সেটা সেই জানে যে পায়।
কালকে একটু সাবধানে থাকবা। কেন? কারণ হলো কাল বিয়ে বাড়িতে অনেক ছেলে আসবে তোমার সাথে কথা বলতে, আমি তো সময় পাবো না তোমাকে সময় দিতে, তাই আর কি বলছি। ওদের থেকে দূরে থাকবা, আর কোনো কিছু দেখলে আমাকে জানাবা। আমি অন্য ছেলেদের সাথে কথা বলে তোমার কি সহ্য হয় না? না হয় না, কারণ আমার গার্লফ্রেন্ড শুধু আমার সাথেই কথা বলবে, আর অন্য কারোর সাথে না। তুমি শুধু আমার, অন্য কারো হতে দেবো না। আমি কি অন্য কারোর নাকি তোমার, সেটা সময় বলে দেবে। আমরা দুজন ছাদে কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কাল বিয়ে, অনেক কাজ করতে হবে। তাছাড়া আন্টি আঙ্কেল আমাকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বটাও পালন করতে হবে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে নিলাম। এদিকে আজকে দায়িত্ব দিলাম গেটে, কারণ গেটটা সুন্দর করে সাজাতে হবে যেন সবার পছন্দ হয়। আমি এদিকে রান্নার দিকে এবং সকল কাজে সাহায্য করছি। সময়ের সাথে কয়েকবার দেখা হয়েছিল, সে অনেক ব্যস্ত, কারণ সে সাজুগুজু করছে। মেয়েদের আবার একটু সাজুগুজু না করলে ভালো লাগে না। যদিও সময় অনেক সুন্দর, ন্যাচারাল ভাবেই সব মেয়েই সুন্দর। দুপুর দিকে জামাইয়ের পক্ষে লোকজন চলে আসলো। আপু আর দুলাভাই দেখলাম বিয়েতে এসেছে। আমাকে দেখতে পেয়েছে কিনা জানি না, তবে মনে হচ্ছে আমাকে খুঁজছে। সুমাইয়া, সাদিয়া আরও অনেকেই গেটে অপেক্ষা করছিল জামাইয়ের জন্য। অনেকে বিয়েতে যেতে অনেক গ্যামজাম হয়, এটাই স্বাভাবিক, বর্তমান যে জামানা। গেটে কাজ শেষ করে বরকে যথারীতি তারা আসনে বসালো এবং বাকি লোকজন খাবারের জন্য টেবিলে বসে গেল। আমি সবকিছু দেখছি, কারো কিছু লাগবে কিনা। এমন সময় দেখলাম একটা কালো গাড়ি ভেতরে প্রবেশ করলো। গাড়ি থেকে যে নামলো তাকে দেখে তো অবাক, কারণ সেই বর্তমানে আমাদের টার্গেট, আমাদের টিমের টার্গেট, এবং সেখানকার মন্ত্রী এবং বাজে কাজগুলো তার হাত দিয়েই হয়। উপরে সে ভালো মানুষ, কিন্তু ভেতরে অনেক খারাপ কাজ করে বেড়ায় সে। আমার বাবাকে যথারীতি হুমকি দিয়ে আসছে এই লোক, কিন্তু বাবা জানে না সে লোকটি কে যে তাকে হুমকি দিচ্ছে। বিয়ে বাড়িতে কাজ করছি, আমি সময় জামের পক্ষে লোকজন চলে আসছে। রাজকে দায়িত্ব দেওয়া হয়েছে জামের সকল কিছুতে থাকবে সে, আর আমি বাকি সবকিছু দেখবো। কিন্তু একটা লোকের জন্য সবকিছু নীরবতা হয়ে গেল, কারণ সে এখানকার মন্ত্রী এবং সকল 2 নম্বর কাজ, ড্রাগস, নারী পাচার, ইয়াবা সকল কাজ করে থাকে। সে বাইরে শুধু ভালো মানুষ, ভেতরে কত কিছু করে তা সাধারণ মানুষ জানে না। কি চিন্তা করছো? কিছু না, তোমরা রেডি হও, এখনো সব লোকজন তো চলে আসছে। জানাতাপুর কি খবর? জান্নাত আপুকে তৈরি করা হয়েছে, এখন আমি শুধু বাকি আছি। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, তাই বলছি তুমি আমায় একটু রুমে আসবে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। সবাই রেডি হয়ে গিয়েছে, শুধু আমি বাকি আছি। আমি রাজের সাথে করে কথা বলছি, এমন সময় রাজ বললো, দোস্ত, এখানকার মন্দিনীকে দেখে আন্টি আঙ্কেল এমন হয়ে গেল কেন? সেটা আমাকেও ভাবাচ্ছে। আন্টি আঙ্কেলের কাছ থেকে পরে জিজ্ঞেস করা যাবে, এখন বিয়েটা হতে দে, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে দেখছি, তুই সব কিছু দেখে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। আমি সুমাইয়ের রুমে গিয়ে দেখলাম সুমাইয়ের শাড়ি নিয়ে বসে আছে, সেই কালো শাড়িটা নিয়ে। তাড়াতাড়ি পরিয়ে দাও বলে শাড়িটা আমি ইসমাইলের দিকে এগিয়ে দিলাম। আমি শাড়িটা পরাতে লাগলাম, তারপর শাড়িটার কুচিটা হাতে নিয়ে বললাম, এটা কোমরে গুঁজে নাও। তুমি দিয়ে দাও, আমি পারছি না। আমি পারবো না, যদি অন্য কিছু হয়ে যায় তাহলে আমার দোষ দিবা তখন। কিছু হবে না, তুমি দাও। ঠিক আছে, পরে আমার দোষ দিতে পারবো না বলে আমি শাড়ির কুচিটা ধরে সুমাইয়ের কোমরে গুঁজে দিতে লাগলাম। সুমাইয়ের নাভিটা দেখে আর কন্ট্রোল করতে পারলাম না, একটা কিস দিয়েই ফেললাম। ইসমাইল হঠাৎ করে আমার নাভিতে চুমু খাইতে আমি কেঁপে উঠি আর মাথাটা শক্ত করে চেপে ধরলাম। কিছুক্ষণ পর ইসমাইল উঠল। আমি বললাম, এটা কি হলো? আমি তো বলছিলাম তোমাকে কোনো কিছু হলে আমার দোষ দেবে না, কি করবো বলো? তোমার নাভিটা দেখে আর কন্ট্রোল করতে পারছি না, তাই একটু চুমু দিয়েছি, তাতে তোমার কি? আমার কি, তাই না বলে ইসমাইলের দিকে এগিয়ে গেলাম। এমন সময় রাজ ভাইয়া এসে বলল, আরে রোমান্স পরে কর দোস্ত, এখন আমার সাথে আয়, একটা কাহিনী হয়ে গেছে এইদিকে। কি হয়েছে রাজ ভাইয়া, আর তোমাকে এত অস্থির অস্থির লাগছে কেন? ঠিক আছে চল। আমি আর রাজ রুম থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় এসে বললাম, কি হয়েছে এখন বল। আরে এখানকার এমপি ছেলে নাকি তোর বাবাকে হুমকি দিয়েছে, আর তোদের সব সম্পত্তি আর কোম্পানিগুলো তার নামে লিখে দেওয়ার জন্য এসব করেছে। কিন্তু তোর বাবা এসব জানে না যে এমপি ছেলে এসব করেছে। আর এখানকার সব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান আর নারী পাচার করে এমপির ছেলে, কারণ তার মানে এমপি। তাই কেউ কিছু বলতে পারে না ভয়ে, কারণ তার বিরুদ্ধে কথা বললে তাকে মেরে ফেলবে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমার ধারণাই ঠিক, তাই তো? বলি এমপি তো ভালো মানুষ, তাহলে এইসব কাজ করতে পারে না, কিন্তু তার ছেলে করে সেই জানে না। আর এমপির ছেলের বিরুদ্ধে কিছু প্রমাণ হেড কমান্ড স্যার আমাকে দিয়েছে, কিন্তু তার এসব নিয়ে কিছুই করতে পারবো না। আর কঠিন কিছু লাগবে যাতে তাকে গ্রেপ্তার করতে পারি। আচ্ছা বল, আমার পরিবারে মা বাবা কি এখানে আছে নাকি? না, তবে তোর বোন এসেছে, আর তোকে অনেক খুঁজছে মনে হচ্ছে, কারণ আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল তোর কথা।
আচ্ছা ঠিক আছে, তুই সব দিকে খেয়াল রাখিস, আর সমস্যা হলে তো আমি আছি। আচ্ছা আমি তাহলে এখন যাই। আমি রাজকে বিদায় দিয়ে চলে আসতে যাবো, তখন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে বললো, কান্না করছে। মেয়েটাকে আমার পরিচিত মনে হচ্ছে, কারণ মেয়েটার গায়ে পারফিউমটা ব্যবহার করছে, সেটা আমার খুব পরিচিত, কারণ এটা সবসময় আমার বোন ব্যবহার করে। তাই আমি জড়িয়ে ধরে বললাম, আর কেউ না, আমার বোন মেঘনা। দুজন জড়িয়ে ধরে কান্না করছি। এতদিন পরে দেখতে পাবো, আবেগে আপ্লুত হয়ে পড়েছি বোন। কেমন পারলে ভাই এতদিন আমাকে ছাড়া থাকতে? তোর সাথে কথা না বলে আমি থাকতে পারতাম না। আর তুই কেন এতদিন আমার সাথে দেখা করলি না? একবার তো বলতে পারতে যে আমার সাথে এমনটা হয়েছে, কিন্তু তুই তো বললি না, সেই অভিমান করে চলে গেলে। কি করবো বোন বল, মা বাবাকে অনেক ভালোবাসি নিজের চাইতেও, যে তাদের মান সম্মানের কথা ভেবে, এমনকি তোর কথা ভেবে চলে গিয়েছিলাম। যদি তোর বিয়েটা ভেঙে যায়, তাহলে আমি ভাই হয়ে সহ্য করতে পারবো না। এতদিনে তোদের ভালোবাসার সম্পর্ক শেষ মুহূর্তে নষ্ট হয়ে যাবে, এটা আমি চাইছিলাম না। তাছাড়া একটা তুচ্ছ ঘটনা আমার জীবনে অভিশাপ নেমে এসেছিল, আর আমি চাই না এই কলঙ্ক নিয়ে তোর সামনে যেতে। তাই এতদিন তোমার সাথে অনেক কষ্ট হয়েছে, তাই না? ওসব বলেছে আমাকে যে তোর সাথে অভিনয় করেছিলাম, এমনকি তোর সাথে এমন ঘটনা করেছি যার কারণে সে অনেক ক্ষমা চেয়েছে আমাদের কাছে। ভাই তুই আমার কাছে চলে আয়, কেউ ভালো নেই তোকে ছাড়া। মা বাবা অনেক কান্নাকাটি করে, মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, বাবা তো টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। কেউ যেন বাবাকে হুমকি দিচ্ছে তার সব কিছু তাদের নাম করে দিতে। প্লিজ ভাই তুই আবার ফিরে আয়, আর আমার পরিবারের পাশে দাঁড়া। এখন তোকে সবারই প্রয়োজন, প্লিজ ভাই। হ্যাঁ বোন, আমি আসবো খুব তাড়াতাড়ি। তাছাড়া আমার থেকে দায়িত্ব পালন করার সময় এসে পড়ছে, তুমি কিছু চিন্তা করো না। আগে কমিশনার স্যারের মেয়ের বিয়েটা শেষ হোক, তারপর দেখবো। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি। আর সব সময় আমার সাথে যোগাযোগ রাখবি কিন্তু। আচ্ছা ঠিক আছে আপু, আমি রাখবো তোমার কথা। তুমি এখন যাও, সবাই সন্দেহ করবে। সন্দেহ করবে মানে? কিসের জন্য? বোন আমি তোমাকে পরে সব খুলে বলবো, সব কিছু। এখন তুমি যাও, কেউ দেখে ফেলার আগে। হুম। বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আন্টি আঙ্কেলের কাছে, মানে কমিশনার স্যারের কাছে। ইসমাইল, সব কিছু ঠিকঠাক চলছে তো? কারো অসুবিধা হচ্ছে না তো? স্যার আপনি চিন্তা করবেন না, সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে। তবে স্যার একটা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করে। যদিও প্রশ্নটা করা ঠিক হচ্ছে না, তবে আমার খুব জানার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ বাবা, বলো কি জানতে চাও? স্যার আমি আজ পর্যন্ত আপনাকে দেখেছি কাউকে না ভয় পান, এমনকি ক্রিমিনাল দেখেও ভয় পান না, এবং সাহসের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। কিন্তু এখানকার এমপি ও তার ছেলেকে দেখে এমন করছেন কেন? এত ভয় পাচ্ছেন কেন? বাবা, আমি এখানকার এমপিকে দেখে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি তার ছেলেকে দেখে। কারণ কিছুদিন আগে আমার মেয়েকে তুলে নিয়ে যেতে চাইছিল এমপির ছেলে, আজ এখানে এসেছে। তাই তো কিছু হয় আমার মেয়েটার, তাহলে মান সম্মান থাকবে না আমার। আর এমপির ছেলে ভালো না, অনেক খারাপ কাজ করে, নারী পাচার, এমনকি ড্রাগস, তা অশ্বমাদক কারিগরের সাথে যুক্ত। এমনকি সে এসবের প্রধান হয়ে কাজ করে। তার বাপের ক্ষমতার জোরে সে টিকে আছে। শুধু প্রমাণ নাই বলে কিছু করতে পারছি না আমরা। যারা তার বিরুদ্ধে অভিযোগ করে তাদের সবাইকে মেরে ফেলে, যাতে পরে তার প্রমাণ পাওয়া যায় না। স্যার আপনি একদমই চিন্তা করবেন না, এখানে আমার সব টিম মেম্বাররা সদস্য আছে, এমনকি নজরদারি করা হয়েছে এমপি ছেলের ওপর। ইনশাল্লাহ স্যার দোয়া করবেন, কিছুদিনের মধ্যেই তার এই জীবন ছাড়া শেষ করে দেবো। শুধু সময় অপেক্ষা করুন স্যার। বাবা, তুমি আছো বলে তো চিন্তা নেই, সব কিছু দেখে রেখো। আমি আঙ্কেলের কাছ থেকে চলে এসে আজকে ফোন নিয়ে ব্যাপারটা বললাম, যে এমপি ছেলে সব কিছুর উপর নজর রাখতে, আর প্রয়োজন হলে আমার টিম মেম্বার সরাসরি সতর্ক করতে। তুই কিছু চিন্তা ভাবনা করিস না, আমি সব কিছু দেখে রাখছি। তবে একটা সমস্যা হয়েছে, তোকে বলা উচিত হবে কি না? কি হয়েছে বল আমাকে। আসলে দোষ, এমপি ছেলেটার সুমাইয়ার দিকে নজর পড়েছে, মনে হয় তার দিকে চেয়ে আছে। মানে বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। অনেকবার চেষ্টা করেছি কিন্তু সে আমাদের কথা শুনছে না। তুই একটু সুমাইয়াকে সাবধান করে দিস। অনেকবার ডিস্টার্ব করতে চেয়েছিল, আমি ছিলাম বলে করতে পারে নাই। কি সালালের এত বড় সাহস আমার কলিজের ওপর নজর দেয়? ওকে সবসময় নজরে রাখ, সময় হলেও চোখ দুটো তুলে নেব। ঠিক আছে। রাজের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল, তাই সুমাইকে খুঁজতে লাগলাম। অনেকবার ফোন করলাম কিন্তু ধরল না। হতে পারে ব্যস্ত, তাই নিজেই খোঁজার চেষ্টা করছি। কিছুক্ষণ খোঁজাখুঁজি পর সময়ে খোঁজ পেলাম, কিন্তু কথা বলতে পারলাম না, কারণ সুমাইয়ের সাথী আরও অনেক মেয়ের সাথে, জানাত আপুর সাথেই রয়েছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের কার্যক্রম শেষ, এখন বিদায়ের বেলা। সবকিছু ঝামেলা মুক্ত হয়েছে, কিন্তু এমপির ছেলেকে আর দেখতে পাইনি। আমরা কমিশনার স্যারের কাছে শুনতে পেয়েছিলাম এখানে কিছু করতে না পেরে চলে গিয়েছে, তাই একটু চিন্তামুক্ত হয়েছি। বিদায়ের সময় বোনের সাথে দেখা করলাম, কখন কবে দেখা হবে আবার সেটা তো আর বলতে পারছি না। তাই নিজেকে রাখিস, আর আমার সাথে যোগাযোগ করবি। কি হয় না হয় প্রতিদিনই ফোন দিবি। ঠিক আছে আপু, তাছাড়া আমার তো কালকে যাব,
সেখানে তো দেখা হচ্ছে, আমি নিজের খেয়াল রাখবো, কারণ সেখানে তোমার একটা নিজের পরিবার হয়েছে। দুলাভাই তো কখনো কষ্ট দিও না। হুম। গ্রামের পক্ষে লোকজনের সাথে সময়ও চলে গিয়েছে, কিন্তু ইসরাত রয়ে গিয়েছে। ও কেন রয়েছে সেটা বুঝলাম না, কিন্তু সুমাইয়া যদি জানতে পারে যে রাত যেখানে, তাহলে ঝামেলা হবে। ইসমাইল ভাইয়া, জান্নাতের আপুর বিয়ে হয়ে গেলে আপনারা বিয়ে করছেন কবে? আগে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেই, তারপর আমরা বিয়ে করব, কারণ আজ তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া রাস। আগে তোমাদের বিয়ে না হলে আমরা বিয়ে করব না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুমাইয়াকে বিয়ে করে ফেলো, দেখবা আরও বেশি ভালোবাসা পাপা। আমার এত ভালোবাসার দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকু হলেই হবে। বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো কিসের? তোমার নাকি জান্নাতাপুর বিয়ে দেখে তোমার বিয়ে করার ইচ্ছে হয়েছে? কোনটা আমাকে বলতে পারো, আমি ব্যবস্থা করে দিতে পারি তোমাদের। ও মা, আমি কি বলতে চাচ্ছি তুমি কি বুঝতে চাচ্ছ? বাদ দাও সব কথা, কাল কিন্তু আমরা যাচ্ছি জান্নাতাপুর বাসায়। তো কি হয়েছে, আমার চিন্তা না করে রাজের দিকে খেয়াল করো। তোমার জন্য বেচারা জীবনটা শেষ, একটু তার দিকেও সময় দাও। আজকে একটু কথা বলার সময়ও পাইনি তোমার সাথে। হুম, সেটাই তো, বেচারা অনেক কষ্ট পেয়েছে, আমারও কষ্ট হয়েছে কথা না বলতে পেরে। কি করব, জান্নাতুপুর কাছে ছিলাম, কেমনে তাকে ছাড়া চলে আসতে পারি বলো? তোমাদের তো অনেক দায়িত্ব। ঠিক আছে, রাজ অপেক্ষা করছে তোমার জন্য। হুম। সাদিয়া চলে গেল রাজের কাছে, মাগার আমি কার কাছে যাব? সুমাইয়া তো আমাকে রেখে চলে গেল। কালকে যখন জান্নাতুপুর বাসে গিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য, তখন সুমাইয়া আমার সাথে যে ব্যবহারটা করে তাতে আমার সাথে ঝামেলা হয়ে যায়। কারণ হলো ইসরাত আমি একসাথে গাড়িতে করে আসছিলাম, সেটার জন্য এমন ব্যবহার করবে তা আমি জানতাম না। আসলে বিয়ের দিন সুমাইয়া চলে যায় তাদের সাথে, কিন্তু ইসরাত থেকে যায়, মানে দুলাভাইয়ের বোন, যায় না কিসের জন্য রয়েছে। রাতে সুমাইয়ের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা বলতেই পারো না। সকালে এমন একজন ডাকছে যার কণ্ঠ শুনে অবাক হয়ে গেলাম, কারণ সেই মেয়েটা হলো ইসরাত। কি হলো, এতক্ষণ ঘুমিয়ে আছো কেন? কয়টা বাজে দেখেছো? তোমার শরীর খারাপ নাকি? না এমনিতেই, আসলে রাতে অনেক কাজ ছিল, শুয়ে পড়তে পড়তে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি এখানে কেন আমার রুমে? আর আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। এখনো ক্ষমা করতে পারোনি আমাকে, তাই না? সেজন্য এমন ভাবে কথা বলছো। আর আমি তোমাকে সেই আগে থেকেই ক্ষমা করে দিয়েছি, কান্না করছো কেন? যদি ক্ষমা করে থাকো তাহলে এভাবে কথা বলো না আমার সাথে। তুমি সেদিন থেকে আমার ফ্রেন্ডের সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটা তুমি ভালো করেই জানো। আর এখন এসব কথা বাদ দাও, বিছানা থেকে উঠো তাড়াতাড়ি। কেন? কয়টা বাজে দেখছো? সবাই অপেক্ষা করছে নিচে তোমার জন্য, নাস্তা করার জন্য। আমি ইসরাতের কথা শুনে ঘরের দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। ও শিট, এত দেরি হয়ে গেছে। আসলে এত দেরি করে কখনো উঠে নাই, আজকে আমার হয়েছে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ইসমাইল ওয়াশরুমে ঢোকার পর আমি ওর বিছানাগুলো গুছিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর দেখলাম আমার রুমটা সুন্দরভাবে গোছানো। তাই ইসরাতকে বললাম রুমটা গোছানোর জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিতে হবে না, চলো নিচে যাই। বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি। আমি নিচে এসে দেখলাম সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে আমার জন্য। আসো বাবা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত দেরি করছিলেন যে? আসলে আঙ্কেল রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, তাই দেরি হয়েছে। কিসের জন্য দেরি হয়েছে সেটা আমরা ভালোভাবেই জানি। তুই তো সবকিছু জানিস, এখন চুপচাপ করে খা, কথা বাদ দিয়ে। তোমরা সবাই শোনো, তোমরা সবাই রেডি হয়ে নাও, কারণ জান্নাতকে নিয়ে আসতে যেতে হবে। আর ইসমাইল, তুমি সবকিছু সবাইকে বলে দিও, আর সবার দায়িত্ব কিন্তু তোমার উপর। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। যেখানে ইসমাইল ভাই আছে সেখানে কোনো সমস্যা হতে পারে না আমাদের। যাই হোক, আমাদের ইসমাইল ভাইয়ের সাথে কেউ পারবে না। পাম দিস না রে, পাম দিস না। এত কথা বাদ দিয়ে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে, 10টা বেজে গিয়েছে অলরেডি। সেখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। সবাই যার যার মতো সব নাস্তা করে রেডি হতে লাগলাম। আমরা সবাই রেডি হয়ে আছি, মানে ছেলেরা, কিন্তু মেয়েদের এখনো নিচে নামার খোঁজ খবর নাই। আল্লাহ জানে এত সময় লাগে কেন সাজগোজ করতে। মেয়েরা সাধারণত এমনিতেই সুন্দরী, যদি হোক কাল অথবা ফর্সা মেয়ে। মেকআপ নিলে মেয়েদের বেশি ভালো লাগে না। অনেক মেয়েরা আছে যা প্রয়োজনের থেকে অতিরিক্ত মেকআপ ইউজ করে, তাদের দেখতে একদম পেতনির মতো লাগে। প্রায় আধা ঘন্টার পর সবাই একে একে নিচে নামতে লাগলো। কোনো সমস্যা বাজলো এক জায়গায়, কারণ আমি আর রাজ দুজনে দুটো বাইক আছে, যেটা নিয়ে আমরা রওনা দেবো। কিন্তু রাজের বাইকে সাদিয়া যাবে আর আমার বাইকে ইশরাত যাবে, কারণ অনেক জোরাজোরি করছে আমার সাথে যাওয়ার জন্য। আন্টি আঙ্কেলের কথা মানতে হলো, কারণ আমার সাথে এসে যাওয়ার কথোপকথনের সময় আন্টি আঙ্কেল এসে বললো তার সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই তাদের কথা শুনতে হলো। যদি এটা সুমাইয়া দেখে ফেলে তাহলে আমাকে একদম মেরে ফেলবে, কারণ সুমাইয়া ইশরাতকে একদমই দেখতে পারে না। যদিও তারা এখন আত্মীয়দের মধ্যেই হয়ে গেছে, তাও দেখতে পারে না, কারণ তার জন্য আজ আমার এই অবস্থা। পরিবার ছাড়া এতদিন তারা ভালোবাসার মানুষ অবহেলা পেয়েছে সেটার জন্য। যাই হোক,
জানাতাপুর বাসায় গিয়ে যা ঘটনা হলো তো সেটা হলো, সবাই তাদের গাড়িতে যাচ্ছেন, আমি আর যাচ্ছি বাইকে করে। সব গাড়ির সামনেই, মানে একটু নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যাওয়া এমপির ছেলে যদি অ্যাটাক করে আমাদের ওপর, সেজন্য জানাতে বাড়ি পৌঁছানোর সময় সুমাইয়া দেখে ছাদের ওপর দাঁড়িয়ে সব কিছু দেখছে আমাদেরকে, আর অনেক রেগে আছে, সেটা বোঝাই যাচ্ছে। দোষ, আজকে তোর খবর আছে। ভাবিকে দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে গিয়েছে তোদেরকে দেখে। আমি কি করব বলো, আন্টি আঙ্কেল এত করে বললো, তাতে কথা তো আর ফেলতে পারে না। এখন বোঝো কেমন লাগে। যাও এখন সুমাইয়াকে সামলাও। হুম। অনেক কষ্টে আন্টি আঙ্কেলকে রাজি করে ইসমাইলের সাথে বাইকে চলে আসলাম জান্নাতাপুর বাসায়। আমি জানি ইসমাইল আমাকে নিয়ে যাবে না বাইকে করে, তাই আন্টি আঙ্কেলের কথা সে মানতে রাজি। তাই আন্টিকে আমি বলে রাখছিলাম আগে থেকেই। হঠাৎ করে ইসমাইল আর ইসরাতকে একসাথে করে আসতে দেখে রাগ উঠে গেল। এমনিতেই সকালে আমার ফোন ধরে নাই, আর এখন কত সুন্দর করে ডাইনিকে নিয়ে বাইকে করে আসছে। আজকে কাছে পাই তখন মজা বোঝাবো। এই বাসায় সবাই যার যার মতো ব্যস্ত, এখানে আপুও নাই, কারণ আপু এখন প্রেগনেন্ট, তাই সে আর দুলাভাই বাড়িতেই চলে গিয়েছে। আমি জানাতাপুর সাথে দেখা করলাম, তখন জানাতাপু বলল, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ইসমাইলকে পরিচয় করিয়ে দিলাম। তারাও অনেক খুশি হলো ইসমাইলের সাথে পরিচিত হয়ে। জানাতাপুর সাথে কথা বলে চলে আসলাম ছাদে, কারণ সময় এখন ছাদে আসে তাই। কিন্তু ছাদে পেলাম না, ফোনটাও বন্ধ করে দিয়েছে, যাতে তার সাথে কথা বলতে না পারি। আমি কি করব ছাদে থেকে, তাই চলে আসতে যাবো, তখন দেখি ইসরাত ছাদে এসে বললো, ইসমাইল, তুমি কি কাউকে খুঁজছো নাকি? মানে সুমাইয়া কোথায় তুমি জানো, বা সে কোথায় জানে এসব এমন কিছু। সুমাইয়ের কথা বলাতে ইশরাতের খুশি মুখটা মলিন হয়ে গিয়েছে। জি, সুমাইয়া নিচে সিঁড়ির পাশে যে রুমটা আছে সেখানে আছে। আমার কথা শুনে ইসমাইল নিচে চলে যায়। আমিও যাওয়ার দিকেই তাকিয়ে থাকি শুধু। ইসরাতের কথা অনুযায়ী আমি সিঁড়ির পাশের রুমটা ঢুকে দেখি সুমাইয়া বসে আছে, তার সাথে কিছু মেয়ে রয়েছে। হঠাৎ করে ইসমাইল আমার রুমে চলে আসে। আমি কিছু কাজিনদের সাথে কথা বলছিলাম। রুমে ইসমাইলকে দেখে ওদেরকে চলে যেতে বললাম, কারণ কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। তুমি হঠাৎ এখানে আমার রুমে? কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা বলছো না, আমি তো ফোনটাও বন্ধ করে রেখেছো, সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আমাকে এত দরকার আবার কিসের? যার সাথে বাইকে করে আসলে তাকে নিয়ে থাকো। আমার কাছে কি? তার কাছে যাও। অনেক সুন্দর করে মেয়েটাকে তোমাকে জড়িয়ে ধরেছিল, তখন তোমার ভালো লাগছিল, তাই না? আর সকালে আমার ফোন ধরছিলে না কেন? ফোন বন্ধ রাখছিলে কেন? দেখো তুমি ভুল করছো, আসলে সকালে ঘুম থেকে উঠে দেখি ফোনের চার্জ ছিল না, সেই জন্য ফোনটা অফ ছিল। তুমি তো যেন সারা রাত তোমার সাথে কথা বলেছিলাম, কিন্তু চার্জ দেওয়ার সময় একটু মনে ছিল না, তাই সকালে ফোনটা বন্ধ হয়ে গেছিলো। আর আমি ইশরাতকে বাইকে করে নিয়ে আসতে চাইনি, আন্টি আঙ্কেলের কথা রাখার জন্যই তো তাকে নিয়ে আসতে হয়েছে, যার জন্য তো আমি সরি বলছি, আর কখনো এমন হবে না। তার আর দরকার নেই, তোমাকে আমার চেনা হয়ে গিয়েছে। তুমি সেই ছেলেদের মতো যে সব সময় অন্য মেয়েদের সাথে ধোঁকাবাজিগিরি করে। তোমাকে আমি চিনতে ভুল করেছি। এখন তো তুমি অনেক বড় হয়ে গিয়েছো, সরকারি চাকরি করো, এত বড় একটা পোস্টে চাকরি করো যেখানে তোমার পেছনে অনেক মেয়েরা লাইন লাগিয়ে থাকে। দেখো সুমাইয়া, তুমি কিন্তু এখন বেশি বেশি বলছো। দেখো, তার জন্য আমি কিন্তু সরি বলেছি। আসলে সেই সময়টা এমন ছিল যে আমি তার কথা মানতে পারি না, শুধু আন্টি আঙ্কেলের জন্য। ভালো তো, তা আমাকে এসব কথা কেন বলছো? আর শোনো, আমি এখন এদের বাসায় যাব, আর আমাকে বিরক্ত করবা না, বলে দিলাম। বলে সেখান থেকে চলে আসলাম যেতেই বাসায়। সুমাইয়া আমাকে কিছু কথা বলতে না দিয়েই চলে গেল। এটার হয়েছে কি, আর আমার সাথে এমন করছে কেন? হট করে এতটা রেগে যাওয়ার মানেটা বুঝলাম না। আসলে আমার মাথাটা ঠিক ছিল না। সেই বিয়ের দিন থেকেই এমপির ছেলে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। যখন তখন ফোন দেয়, কিভাবে যে আমার নাম্বারটা পেয়েছে সেটাই বুঝতে পারছি না। আর তাদের কাছে নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। যদি এই কথা ইসমাইল জানে তাহলে তো অনেক কিছু হয়ে যাবে। আসলে সেই সময় কি দেখি বলবো ঠিক ছিলাম না। আর কাসেমদা তখন আমার কাছে জানতে চেয়েছিল এমপির ছেলের ব্যাপারে, যে তোকে কি বিরক্ত করছে কিনা সেটা জানতে চেয়েছে। আমি এই বিষয়ে তাদের সাথে কথা বলছিলাম, আরও অনেক রেগেছিলাম
তখন ইসমাইল চলে আসে। তখন যে ইসরাতকে বাইকে করে নিয়ে আসা যে সেটা আমার চোখের সামনে চলে আসে, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। জানাতে পর খাওয়া দাওয়া করে আমি চলে আসি নিজেদের বাসায়। সাথে রাজার সাথেও চলে আসে আমাদের সাথে, কারণ আমার ফোনে একটা SMS এসেছে, যার কারণে চলে আসতে হয়েছে। হঠাৎ করে এমন করে চলে আসার মানেটা কি? কি হয়েছে আবার তোদের? জানাদাপু কি মনে করবে তোদের? হ্যাঁ, রাজ একদম ঠিক বলেছে। কি হয়েছে তোমার? এখন আমি বাসায় যাবো এই মুহূর্তে, তুই তাড়াতাড়ি রেডি হ। আর যদি না যেতে চাইস তো বল, জোর করবো না। এখন তো বিকাল, চল কাল সকালে যাই। হ্যাঁ ইসমাইল, তুমি কাল সকালে যাও রাজকে নিয়ে। তোমরা কখনো তো একজন আরেকজনকে ছাড়া বের হও না। আমি এখনই যাব, 5 মিনিটের মধ্যেই রেডি হলেই হ, না হলে আমি একাই বের হয়ে যাব। করে নিজের রুমে চলে আসি। তুমি কিছু মনে করো না, আসলে কোনো ইমার্জেন্সি ব্যাপার থাকতে পারে আমাদের। তুমি তাহলে থাকো, আমি রেডি হয়ে আসছি। আর আম্মু বাবা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। আমি আমার প্রয়োজনীয় জিনিসপাতিগুলো নিয়ে চলে এলাম। এসে দেখি রাজ রেডি হয়ে আছে। চলো, কিন্তু গাড়িতে যাবে নাকি বাইকে? গাড়িতে যেতে হবে, বাইকে এখন নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে চল। আমি সাদিয়াকে বিদায় দিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমারই গাড়ি চালাতে হবে দেখছি, কারণ ড্রাইভিং সিটের পাশের সিটে ইসমাইল বসে আছে, তাই কি আর করার, নিজের গাড়িটা চালাতে লাগলাম। কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার পরিবারের উপর হামলা হতে পারে যখন তখন, তাই ইমার্জেন্সি ভাবে আমাদের সেখানে যেতে হবে। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর পড়ছে, আর সকল দায়িত্ব দিয়েছে আমাদের টিমের উপর। কোনো অবহেলা করা যাবে না। আর এটা যে আমার পরিবার সেটা আমাকে মানা যাবে না, কারণ এখানে আমি দায়িত্ব নিয়ে এসেছি, তাদের ছেলে হয়ে না। সেজন্য তাড়াহুড়া করছিস কেন? আমরা প্রয়োজনে সব কিছু করবো, এবং তাদের নিরাপত্তার জন্য আমরা সব কিছু করতে পারি, এমনকি জীবনটাও দিয়ে দিতে পারি। আসলে আমরা দেশের ভিআইপি লোকেদের প্রোডাকশন দিয়ে নিরাপত্তা দিয়ে থাকি। আমরা সরকারিভাবে কাজগুলো করতে থাকি। যারা দেশের গুরুত্বপূর্ণ মানুষ ও দেশের সম্পদ রক্ষার জন্য আমরা সব সময় প্রস্তুত। আর এখানে সুমাইয়া নামক জিনিসটাও থাকবে না। কিছুদিনের মধ্যে আমরা এর কাজ শেষ করতে পারবো, কারণ আমরা আমাদের টিম অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে, যাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে পারি। কিন্তু আরো খুব গুরুত্বপূর্ণ প্রমাণ চাই আমি। আধা ঘন্টা পর চেনা জানা পরিচিত বাড়ির কাছে চলে আসলাম। প্রায় 4 বছর পর এখানে আসলাম, তো পরিবারের সন্তান হয়ে না, একজন নিরাপত্তা বাহিনী হয়ে। বাড়িটা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো, কারণ সেখানে আমার বড় হওয়া। বাড়ির কলিং বেল চাপ দিতেই হাত কাঁপছে, তা দেখে রাজ চাপ দিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে বলল, কি আপনারা? আমি রাজের পেছনে রয়েছি, আমি কি এখনো দেখতে পারি নাই? কিন্তু আমি লোকটির কণ্ঠ শুনে বুঝতে পারছি এটা আমার বাবা। তখন রাজ বলল, স্যার, আমাদের এখানে পাঠানো হয়েছে নিরাপত্তা বাহিনী হিসাবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর আমার সাথে রয়েছে আমার বড় স্যার, নিরাপত্তা বাহিনীর সহকারী হেড কমান্ডো। আমি রাজের পেছন থেকে বের হয়ে বললাম, স্যার আমাদের এখানে পাঠানো হয়েছে আপনাদের বাড়ি পরিবারের উপর হামলা এবং হুমকি থেকে বিভিন্ন আক্রমণ থেকে বাঁচানোর জন্য। আপনারা কোন মহলে আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাঠানো হয়েছে। যদি দয়া করে আমাদের ভেতরে ঢোকার পারমিশন দিতেন খুব ভালো হতো স্যার। হঠাৎ করে এত বছর পর আমার ছেলে কথা বলছে, আমি আর থাকতে পারলাম না, কান্না করে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে ক্ষমা করে দে। আমি তখন বুঝতে পারিনি যে মেয়েটা এভাবে আমাদের ধোঁকা দেবে। সরি স্যার, আমাকে এভাবে জোর ধরছেন কেন? স্যার আপনার ছেলে স্যার কোথাও ভুল করছেন আপনি। দেখুন আমাদের রুমটা দেখিয়ে দেন, আমরা সেখানে যাব, আমাদের অনেক কাজ আছে স্যার। ঠিক আছে বাবু, তোমরা আসো ভেতরে। জানি বাবা তুই আমাদের উপর রেগে আছিস, তাই এমন করছিস। তবে একটা জিনিস দেখ, ভালো লাগলো, তুই আজ মানুষের মতো মানুষ হতে পেরেছিস। শুধুমাত্র একটা ভুলের জন্য আজকে তোকে এত বছর পর অবহেলা করে দূরে রেখেছি, কিন্তু আজ যখন তোকে পেয়েছে আর তোকে দূরে যেতে দেব না, সন্তানকে কাছে রেখে দেব। আমি আর কিছু বলছি না, কারণ আমি তার পরিবারের বিষয়ে কিছু বলবো না, সেটা আমাকে আগেই বলে দিয়েছে যে আমি এখানে কোনো কথা বলতে পারবো না। আমি যখন ভিতরে ঢুকি দেখি সবাই বসে আছে, আমাদের দেখি সবাই দাঁড়িয়ে গেছে, এবং একজন মহিলা এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো, বলতে লাগলো, বাবা তুমি ইসমাইল না, আমার ছেলে না? বাবা তুই এতদিন কোথায় ছিলি? তোকে কত জায়গায় না খুঁজেছি। আমরা ছাড়া এতদিন থাকতে পারলি কেমন করে? তোকে ছাড়া কেউ ভালো নেই। আমি তোর আব্বু, তোর বড় চাচু চাচি, এমনকি সুমাইয়াও। দেখুন আমি আপনাদের সবাইকে বলছি, এখানে আমি আপনার ছেলে হয়ে আসিনি, নিরাপত্তার কর্মকর্তা হয়ে এসেছি। আর আমাদের দায়িত্ব পালন করতে দিলে অনেক খুশি হব। বাবা তুমি এসব কথা বলছো কেন? তুমি যে আমার সন্তান সেটা কি ভুলে গিয়েছো? এভাবে আমরা তোর সাথে ভুল ভাবার করেছি, তাই বলে আমাদের এতটা কষ্ট দিবি? দেখুন আমাদের অনেক ক্লান্ত, আমাদের বিশ্রাম প্রয়োজন, অনেকক্ষণ জার্নি করে এসেছি আমরা। যদি দয়া করে আমাদের রুমটা দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। হঠাৎ করে বাড়ির ড্রয়িং রুমে অনেক লোকের কথার শব্দ শুনে
এসে দেখি ইসমাইল আর রাজ ভাইয়া এসেছে, কিন্তু ইসমাইল যে কথা বলল। জানার পর বাসা থেকে চলে নিজের রুমে গিয়ে শুয়ে আছি। শরীরটা ভালো লাগছে না, কিন্তু ছোট চাচ্চুর বাসার শব্দ শুনে চলে আসলাম। কিন্তু সে যা দেখলাম তাতে বিশ্বাসই করতে পারছি না, কারণ আমার আর বন্ধু রাজ এসেছে। কিসের জন্য এসেছে সেটা আমি জানি না, তাই বলে এত তাড়াতাড়ি নাকি অন্য কোনো ব্যাপার আছে সেটাই ভাবছি। তখন চাচ্চু বললো আমাকে, সুমাইয়া, তুমি ওদের রুমটা দেখিয়ে দাও, আর ওদের সব কিছু তুমি দেখবে যাতে সমস্যা না হয়, কারণ ওদের এখানে পাঠানো হয়েছে আমাদের সেফটির জন্য। সো কেয়ারফুল, ওকে? ঠিক আছে চাচু, আপনারা আসুন আমার সাথে। নিজের বাসায় এসেছি বলে সবকিছু মেনে নেবো তা আমি কখনো হতে দেবো না, কারণ এখানে আমি দায়িত্ব নিয়ে এসেছি। নিজের মা বাবার সাথে এমন ব্যবহার করলাম কেন জানেন? আসলে এখানে যদি আমি তাদের ছেলে বলে পরিচিত দেই যে, তাহলে তারা অনেক সমস্যার সম্মুখীন হবে, যেমন শত্রুপক্ষ বুঝতে পারবে, তখন তারা আরও বেশি ক্ষতি করার চেষ্টা করবে। তাই এমনটা করছি। আর সময়ই যে বাসায় আছে তা আমি জানতাম না, কারণ ও বাইরে পড়ালেখা করে। আমি বাসা থেকে চলে যাওয়ার পর থেকেই আমি আর রাজ সুমাইয়ের পেছে পেছে একটা রুমে চলে আসলাম। কারণ রুম নাই, আমার যে রুম ছিল। ইসমাইল, তোমরা আজ থেকে এখানেই থাকবো। কোনো সমস্যা হলে বলবা। যদি এটা তোমাদের নিজের বাড়ি, তোমার সব কিছুই জানাশোনা আছে, তো আমাকে কিছু বলতে হবে না আশা করি। দেখুন মিস সুমাইয়া, এখানে আমি আপনার বাড়ির অতিথি হিসেবে এসেছি, নিজের ভালোবাসার মানুষ বা কারোর সন্তান হতে না। সো আমাদের এই বিষয়ে কিছু বলবেন না। আর আপনি আমার বড়, সো তুমি করে বললে খুশি হব। আর এমন কিছু সিক্রেট করবেন না যার কারণে আমাদের সমস্যা হয়। সো আপনি এখন আসতে পারেন, আমরা এখন রেস্ট নেব। ইসমাইলের কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল, তাই তাড়াতাড়ি বের হয়ে নিজের রুমে চলে আসলাম। নিজেকে ভাবে কি গো, এত বড় একটা অফিসার হয়ে গেছে তাই এত ভাব? আর কেউ এমন নাই নাকি? আমিও দেখব তুই কেমন করে থাকিস আমাকে ছাড়া। যখন থাকবো না আমি, তখন বুঝবি যে সুমাইয়া তোর জীবনে কি ছিল। তাহলে কান্না করতে লাগলো। তখন আমার আম্মু এসে বলল, কি হলো সুমাইয়া, কান্না করছিস কেন? কি হয়েছে? আজকে তোর জান্নাতদের বাসার থেকে আসার পর থেকে এমন করে আছিস কেন? কি হয়েছে? আম্মু, তুমি তো সব কিছুই জানো। তারপর তো দেখলেই আমাদের সামনে কি হলো। ও কেন আমাকে বুঝতে পারে না? এভাবে কি আমি কষ্ট পেয়ে যাব সারা জীবন? কান্না করার কি আছে? ছেলেটা তো কম কষ্ট পায়নি। তোদের ছাড়া, আমাদের ছাড়া একা একা বড় হয়েছে। যে সময়ে তাকে আমাদের সাপোর্ট করা উচিত, সে সময় আমরা পাশে ছিলাম না। উল্টে তাকে আমরা বাসা থেকে বের করে দিয়েছি মিথ্যা অপবাদ দিয়ে। তা কি করা উচিত আমাদের বল? এখন চুপচাপ তার কথাই মেনে নেওয়া উচিত। যদি আমরা কিছু করি তাতে বিপরীত হয়ে গেলে আরও বেশি সমস্যা হতে পারে। তাছাড়া ও তো এখন বড় অফিসার হয়ে গিয়েছে। আমাদের পুরো ফ্যামিলির দায়িত্ব তার উপর। বুঝতেই পারছিস, উপর মহল থেকে এসেছে, সে তো তার ডিউটি পালন করবেই। এখন ইসমাইলকে কিছু বলার দরকার নেই। ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আম্মু, আমি অপেক্ষা করব তার জন্য। কিন্তু সে কি আমার জন্য অপেক্ষায় থাকবে? অবশ্যই থাকবে। এখন তো তোরা একে অপরকে ভালোবাসিস, তাই না? তাহলে তো আমাদের সমস্যা নাই। আমাদের উপরে যে সমস্যা হয়েছে তা ঠিক হোক, তারপর আমরা তোদেরকে বিয়ে দিয়ে দিব। কান্না করতে হবে না, যা ফ্রেশ হয়ে নিচে যা, দেখ তোর বড় চাচ্চি কি করে। ঠিক আছে মা, ধন্যবাদ তোমাকে। আমি বাড়ি আসার পর থেকে কিছুই বুঝতে পারছি না, একবার আন্টি আঙ্কেলের সাথে আর একবার সুমাইয়ার সাথে। কি শুরু করছিস তুই? আমাকে একটু বুঝিয়ে বলবি? এ পর্যন্ত কখনো এমন দায়িত্বের উপর পড়ি নাই যে কখনো তা আমার দায়িত্বটা অবহেলা করব। জানিস রাজ, আমি তাদের সাথে এমন ব্যবহার করতে চাইনি। আমার পর দায়িত্ব ছিল, সেটা এমন করছে। যদি আমি তাদেরকে মেনে নিই তাহলে আমি এমন দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না। সেই জন্য আমি তাদের সাথে এমনটা করেছি। যদি এমনটা না করতাম তাহলে আমি তাদের প্রতি হয়ে যেতাম, মানে তাদের ওপর যে হুমকি ছিল সব কিছু শেষ হয়ে যেত। আর আমি কখনো আমার দায়িত্বটা অবহেলা করি না, সেটা তুই ভালো করেই জানিস। সো এই বিষয়ে কথা বলবি না। সেটা না হয় মানলাম, কিন্তু সুমাইয়াকে এমনভাবে বলবি? তুই তো ওকে ভালোবাসিস তাহলে। সেটা তো জানি, কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে তা হয়তো তুই জানিস না, আমি জানি। কারণ স্যার, আমি আর সব কিছু থেকে খেয়াল রাখতে হয়। কিছুদিনের মধ্যেই এভাবে সমস্যার সমাধান করতে হবে অতি দ্রুত। কারণ আমাদের অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, কারণ সেখানে অতিরিক্ত ড্রাগস, নারী পাচার, বিভিন্ন অস্ত্র চোরাচালান হয়। সেই জন্য আমাদের সেখানে যেতে হবে। আর এখানে এসবের সমস্যার জন্য আমাদেরকে অতিরিক্ত ফোর্স পাঠিয়েছে হেড কমান্ডার। আর আমাদের সকল গুপ্তচরকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। তারা অনেক প্রমাণ আমাদের হাতে দিয়েছে।
কিন্তু আগামীকাল এই বাড়িতে এমপি সহ এমপির ছেলে আসবে, আমাদের জানিয়েছে তারা। কি যেন আসবে এই স্যার বাড়িতে, তা তারা বলতে পারে নাই, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। তা হঠাৎ করে তারা এখানে আসবে কেন? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। তাহলে কি সেজন্য আমাদের এখানে আসা তাড়াতাড়ি? এখন রেস্ট নিয়ে শুয়ে থাক, আমার অনেক কাজ আছে। কিন্তু ওয়াশরুমটা কোন পাশে সেটাই তো বুঝতে পারছি না। চালা, তোকে আর কি বলবো, সামনে গিয়ে হাতে বাম পাশে যে দরজাটা দেখবি সেটাই ওয়াশরুমের দরজা। কিন্তু তুই জানলি কেমনে? আল্লাহর পোহালা, তোকে চাকরি দিচ্ছে কে? তোর মাথায় একটু জ্ঞান বুদ্ধি নেই? এটা আবার জানতে হবে নাকি? আমি তো এই বাড়িতে থাকতাম আগে, সেটা কি মনে নাই? ও ভুলে গেছি, আমি আসলে এই বাড়িতে আসার পর থেকেই সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তাই। দেখিস আবার পাগল হয়ে যাস না, তাহলে সাদিয়ারা কি হবে আবার? আমাকে যদি বলে তখন আমি কি বলবো? ভাই তোর পায়ে পড়ি, প্লিজ এসব কথা বলিস না কেমন? তারপর আমরা দুইজন মিলে কাজ করতে লাগলাম রুমের মধ্যে। আর আজকে রাতে বাসায় কিছু ক্যামেরা লাগাতে হবে যা প্রয়োজনের জন্য। আর কাল সকালে কি হয় সেটা পরে বলবো। সেই কখন থেকে কাজ করে যাচ্ছি, মাগার কিন্তু খাওয়ার নাম নেই। এই শালা ইসমাইল একজন শুধু কাজ আর কাজ। দোস্ত প্রচুর পরিমাণে খিদা পাইছে, একটা ব্যবস্থা করে দে। শালা এই খাওয়া দাওয়া করিস না তো কেন বলতো? আচ্ছা ওয়েট কর, এই কাজটা শেষ করে যাচ্ছি। সেই কখন থেকে একটা একটা বলে রাত 10টা বেজে ফেলেছিস, সেটা দেখেছিস তুই? এমন সময় সুমাইয়া এসে বলল, রাতে খাবার ইচ্ছে ছিল না, আম্মু অনেক জোরাজোরি করলো, তাই না করতে পারলাম না। কারণ ছোট চাচা চাচি আমাকে কি যেন দরকার আছে তাই যেতে বলেছে, আর সেই জন্যই নিচে আসলাম। তখন ছোট চাচা বলল ইসমাইলকে আর তার বন্ধুকে খাওয়ার জন্য ডাক দিতে। এমনিতেই মন খারাপ, তার উপরেই ইসমাইলের কথা শুনে গেলাম, যদি তাকে দেখে মনটা ভালো হয়ে যায়। আপনি এখানে কেন? দরকার নাকি? আমাকে আপনি করে বলছো কেন? দেখুন, আপনি আমার বড় হবেন, তাছাড়া আপনি আমাদের পরিচিত এমন কেউ নন যে আপনাকে তুমি বলতে হবে। সো এমন কিছু করবেন না যাতে আমাদের ও আপনার মান সম্মান যায়। তাছাড়া এই বাড়ি একবার মান সম্মান হারিয়ে পরের সাথে চলে গিয়েছিলাম, এখন মান সম্মান তো আর নেই। চলে গেলেও তো সমস্যা নেই আমার, কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনার সমস্যা হবে। সো এমন কিছু করবেন না। আর আমি এখন আপনার বয়ফ্রেন্ড না যে যখন তখন আমার রুমে ঢুকবেন আর আমাদের দায়িত্ব পালন করতে দিন। এখন বলেন কিসের জন্য এসেছেন? ইসমাইলের কথা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এতটা পর ভাবে আমাকে, কিভাবে? আমার থেকে ওর দায়িত্বটাই বেশি বড় হয়ে গেল। ইসমাইল, তুমি যে একজন মহান ব্যক্তি হয়ে গিয়েছ, যে কিনা নিজের পরিবারকে কাছে পেয়েও হারিয়ে ফেলতেছ। আমি বুঝতে পারছি যে তুমি কতটা কষ্ট পাচ্ছ আমাদের কাছে থেকে। আমরা তো তার জন্য ক্ষমা চেয়েছি, তাই বলে তুমি দায়িত্বর দোহাই দিয়ে চলে যাবে? তোমাদেরকে খাওয়ার জন্য ডাকছে নিচে। সুমাইয়া তুমি চলে যাও, আমি এখনই আসছি, প্রচুর ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে নিচে চল, তোর জন্য এত কথা বলতে হয়। ভাই তুই কেমন মানুষ বলতো, নিজের গার্লফ্রেন্ডকে কেউ এত কষ্ট দেয়? আমি তো ভাবতেই পারছি না, এত কাছে পেয়েও এমন করছিস। যখন থাকবে না তখন বুঝবে পরিবার ছাড়া থাকাটা কত কষ্ট। পরিবার ছাড়াই তো সেদিন ছিলাম, আর কষ্টটা অভ্যাস হয়ে গেছে। এখন যে যার মতো কষ্ট দিতে পারলেও সহ্য করার ক্ষমতা আছে ইনশাআল্লাহ। কষ্ট বা অবহেলার জিনিসটা আমার কাছে প্রতিনিয়তই হয়, বিষয় না বললেই হয়। চল নিচে। নিচে এসে দেখি সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে, আমাদের জন্য দেখি সুমাইয়া নাই। যত সম্ভব রুমে চলে গিয়েছে। তখন যে কান্নাটাই করছিল, তখন যে আমি কথা বলে বলছিলাম, দেখুন আমরা আপনাদের পরিবারের কেউ না, অপেক্ষা করবেন না, আপনারা খাওয়া দাওয়া করে নেন। আমি তো যখন প্রয়োজন হবে তখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না, যাতে দরকার হবে তখন আমাকে বলবেন, আমাদের টিম সদস্য যাবে। ইসমাইল, তুমি কথা বলছো না কেন? তুমি তো আমাদের পরিবারের লোক, আমার সন্তান, এই বাড়ির ছেলে। তুমি কথা বলছো না কেন? বাবা, তোমাকে ছাড়া কি কোনোদিন খেয়েছি আমরা? আপনাদের কথা শুনে হাসি পেল। এতদিনে তো আপনারা ভুলেই গেছেন যে আপনাদের একটা ছেলে আছে, তা মনে থাকবে কেমন করে বলেন? তাকে তো বের করে দিয়েছেন একটা মিথ্যা অপবাদ দিয়ে, যেখানে আপনার ছেলের কথা না শুনে অন্য একটা মেয়ের কথা শুনেছেন। সেখানে সে কী করবে বলেন? তার মা বাবার পরিবার বিশ্বাস করলেও না তার কথা, পরিবার বলতে কেউ থাকবে বলে সেই ছেলেটার। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার কথা শোনা উচিত ছিল, কিন্তু কি করব বলো? মেয়েটার কথা শুনে পুরাতন কথা বাদ দিন, এখন আমাকে আমার মতো থাকতে দিন। আর যদি এমন কিছু করেন যাতে আমি আপনার কাছে বাধ্য হয়ে থাকতেই হয়, সেটা আপনাদের ভুল ধারণা। কারণ আমি নিজের একা চলতে শিখে গেছি। সো আমাদেরকে কাজ করতে দিন।
ঠিক আছে বাবা, তুমি যেমন বলবে তেমনই হবে। তোমরা কেউ ওকে ডিস্টার্ব করবে না। আমরা খাওয়া দাওয়া করে নিচে থেকে উপরে চলে আসলাম নিজেদের রুমে। কিন্তু সুমাইকে দেখলাম না খাওয়া দাওয়ার জন্য, মনে হয় রাতে খাবে না। আমি দেখবো কতদিন এমন করে থাকতে পারো, আমাকে ইগনোর করা। তোমাকে যে কষ্টটা দেবো আমি হিসাব করতে পারবো না। দোস্ত, আমাদের কাজটা তো এখন করতে হবে। আমার কিছু দেখার মধ্যে প্রয়োজনের জায়গা আছে, যেখানে ক্যামেরাগুলো রাখলে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তোর প্রয়োজন অনুযায়ী তা কোথায় কোথায় লাগাবি সেটা লাগাস। আমি এখন ছাদে গেলাম, ভালো লাগছে না। আর কোনো সমস্যা হলে বলিস, ক্যামেরা যে লাগাবি সেটা জানি, কেউ দেখতে না পায়, খুব সাবধানে। ঠিক আছে, আর কালকে আমাদের কিছু মেম্বার চলে আসবে বাড়িকে পাহারা দেওয়ার জন্য। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি, দেখি কেউজন ছাদে আছে। দেখে মনে হচ্ছে মেয়ে মানুষ, তাই কাছে গিয়ে বললাম, কি আপনি? মেয়েটার কেউ না, সুমাইয়া। এটাকে বললাম, এত রাতে আপনি ছাদে কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, সো এই বিষয়ে কথা বলবে না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে নিরাপত্তার জন্য। কখন কি করবে সেটা আপনাকে বলতে হবে নাকি? এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর আমাকে ইগনোর করা খুব খারাপ লাগছে, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। দেখুন, আমাদের নিরাপত্তার জন্য নয়, আপনার জন্য বলা হচ্ছে। আপনি নিচে চলে যান, এখানে থাকা যাবে না। সবসময় এত জেদ করা ভালো না বলেই আমি নিচে চলে আসলাম। সাথে কিছুক্ষণ অপেক্ষা করে নিচে চলে আসলাম। আর প্রায় 5 বছর এ বাড়িতে আসলাম। ভালোভাবে দেখে নিলাম বাড়িটা সে আগের মতোই আছে, কিন্তু পরিবারের লোকজন আগের মতো নেই, এমনকি আমিও নাই। আমার সাথে গেম খেলা, তাই না? দেখো কালকে কি হয়। তোমার জন্য বড় সারপ্রাইজ আছে। আমাকে ইগনোর করা, তাই না? শুধু সকালটা হতে দাও, দেখো কি হয় বাড়িতে। সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ছে রেগে রাতে। রাস্তার কাজটাও শেষ করে ফেলেছে, তাই আমরা দুজনে ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালে উঠে আমরা একটা সারপ্রাইজ পাবো, তা কখনো ভাবতে পারিনি। দেখতে চান কি সারপ্রাইজ? ভেবেছিলাম, তাহলে শুনুন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কিন্তু রাজ আগেই উঠছে। কেন জানেন? আসলে সাদিয়া এখানে এসে এই বাড়িতে আসলে সুমাইয়া আসতে বলেছে তাকে, কিন্তু কি জন্য সেটা বুঝতে পারলাম না। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। দেখি সবাই জায়গার মতো ব্যস্ত, তাই আমি বাইরে চলে এসে হোটেল থেকে নাস্তা করে নিলাম। তারপর কিছু বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো, তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই জিজ্ঞেস করছে এতদিন করেছিলাম, কি করছিলাম এসব। সবার সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তো সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এসে যা দেখলাম তা তো অবাক হয়ে গেলাম, কারণ সুমাইকে নাকি দেখতে এসেছে। তারপর সুমাইয়া নাকি তাকে আসতে বলেছে তার পরিবারকে নিয়ে, আর সেটা হলো এমপির ছেলেকে। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে সুমাইয়ার কি হলো, আমাকে এত বড় সারপ্রাইজ দেবে তা কখনো ভাবতে পারিনি। প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু এখানে কিছু করার নেই। যদিও তাকে ভালোবাসি, কিন্তু এখন আমার দায়িত্বটাই বড়। সে তখন থেকে ফোন দিয়েই যাচ্ছি, সেটা কি তোর খেয়াল আছে? তোর ফোন বন্ধ কেন? বাসায় কি হচ্ছে সেটা জানতে হবে না? আর কাউকে না বলে কোথায় গিয়েছিলি? আমি তো তারপর সবকিছুই খুলে বললাম। তুমি যাও বন্ধুদের সাথে আড্ডা দিতে, এদিকে সময় চলে যাক অন্য ঘরে, তাই না? তোরা কি চাস বলতো? এভাবে আর কতদিন? এক সময় তোরা রাগ দেখাবি, এক সময় সুমাইয়া, এক সময় তুই। বুঝতেছি না কিভাবে দেখাবে। তোরা কাউকেও নিজের করে পাবে না। সময়ের শেষ পর্যন্ত কি এমন একটা কাজ করলো এমপি ছেলের সাথে, আজকে আংটি বদল হয়ে গিয়েছে দুজনের মধ্যে। সুমাইয়া কেন রাজি হলো সেটাই বুঝতে পারছি না। আন্টি আঙ্কেল তো রাজি ছিল না, কিন্তু কি এমন হলো যে তারাও রাজি হয়ে গেল? সেটা পরে দেখা যাবে, এখন আমাকে বের হতে হবে। আর বাসায় সবকিছু হ্যান্ডেল করিস। কোথায় যাবি আবার? তুই কিছু বুঝতে পারছিস না? তোর ভালোবাসার মানুষ অন্যজনের হয়ে যাচ্ছে, আর তুই হাসি মুখে দেখছিস, এসে কিছু করবি না তুই? সময় হলে সব হবে, এখন আমাকে ডিস্টার্ব করিস না। আর আমার পুরো পরিবারের দায়িত্ব ওর কাছে দিয়ে গেলাম। যেমন করে বলছিস মনে হয় তুই আর আসবি না এখানে। কোথায় যাবি আমাকে সত্যি করে বল। বলার নিষেধ আছে, বলতে পারবো না। তোকে যা বললাম তা করিস বলে আমার প্রয়োজন নিয়ে চলে আসলাম। বাসার ভেতরে সবাই ব্যস্ত ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে পারছি। তাছাড়া তো বের হতে পারতাম না। আপনারা তো জানেন না কেন বের হয়েছি। আসলে আমি এখন একটা মিশনে যাব। কিছুক্ষণ আগে খবর পেয়েছি এলাকা থেকে কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, তা আজকে রাতে পাচার করে দেবে। কে করছে সেটা ভালো করেই বুঝতে পারছি। আপনারা মনে করছেন বাসায় এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না? আমি জানতাম যে এমন কিছু একটা হবে। হ্যাঁ, সুমাইয়া আমার উপর অভিমান করে রাগ করে বিয়েতে রাজি হয়েছে। যদি এমপি ছেলে সবাই তাকে ভালো মানুষ জানে, কিন্তু সে গোপনে গোপনে সন্ত্রাস এবং নারী পাচার, ড্রাগস, নেশা জাতীয় সকল দ্রব্য অস্ত্র পাচার করে। আসলে সকালে বাসায় ছিলাম না, কারণটা হলো তার যদি আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হবে। সেজন্য আমি সকালে বের হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। রাজ, কি হবে এখন? 2 দিন পর সুমাইয়াপুর বিয়ে। বিয়ে যে এত তাড়াতাড়ি কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তুমি কিছু বলো না ইসমাইলকে? বলেছে, কিন্তু সে কিছু বলে নাই। অলরেডি সে অন্য জায়গায় চলে গিয়েছে। যে সব সময় আমাকে নিয়ে চলতো এতদিন, আজ সে একাই গিয়েছে কাজে। আসলে আমি ছেলেকে বলেছিলাম
যে আজকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। আসলে ইসমাইল স্যারকে বোঝাতে চেয়েছিলাম আমিও পারি তাকে ইগনোর করতে। আসলে সেই দিন আমারই বাড়াবাড়ি হয়েছিল ইসমাইলের সাথে রাগারাগি করতে। কি করব বলুন, সেই ইসরাতকে সাথেই আবার ঘোরাঘুরি করতে শুরু করেছিল। 2 দিন পর কিছুক্ষণের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু ইসমাইলকে দেখতে পাচ্ছি না। কেউ জানে না যে আমার বিয়ে, আর এই 2 দিনের মধ্যে তাকে দেখতে পেলাম না। তাহলে কি আমাকে ছেড়ে চলে গিয়েছে আবার? না, এটা কখনো হতে পারে না। নাকি ইসমাইলের কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আজকে 2 দিন হলো ইসমাইলের খোঁজ খবর নাই। উপর মহলে খোঁজ নিয়েছিলাম, কিন্তু তারা কিছু বলতে পারলো না যে ইসমাইল কোথায় আছে। কিছুক্ষণ মধুর সময় আর বের হয়ে যাব, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আন্টি আঙ্কেল তো রাজি ছিল না, কারণ তো ইসমাইল সুমাইয়া ভালোবাসে, তারা একে অপরকে, তাছাড়া জানে। কিন্তু সুমাইয়ার আব্বু আম্মুর জন্য তারা রাজি হয়েছে। তাছাড়া এই দুজনেই ইসমাইলকে দেখতে না পেয়ে কিছু বলে নাই বিয়েতে। রাজ, তুমি একটা কাজ করো, এভাবে তো আমি তাদের আলাদা দেখতে পারি না। তাছাড়া ইসমাইল কোথায় আছে সেটা বুঝতে পারছি না, বেঁচে আছে কি মরে গেছে সেটা বুঝতে পারছি না। কি করবে এখন বলো? সেটা তো আমি বুঝতে পারছি, তবে আমি কিছু একটা হবে লাস্ট মুহূর্তে, সেটা সবাই অবাক হয়ে যাবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে মনে হচ্ছে। তুমি টেনশন করো না, তুমি সুমাইয়ার কাছে যাও এবং তাকে সাবধান করে দিও। ঠিক আছে, আমি যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সবাইকে জানানো হলো বিয়ে পড়ানো হবে এখন, তাই সুমাইয়াকে নিচে আনা হলো বিয়ে পড়ানোর জন্য। এবার ইসমাইলের দিকে আসি। কেন সে 2 দিন ধরে খোঁজখবর নেয়নি? তাহলে শুনুন। যেদিনকে মেয়েদেরকে কিডন্যাপ হতে বাঁচাতে গিয়েছিলাম, সেদিন আমি এমপির ছেলে সমস্ত কিছু প্রমাণ পেয়ে গিয়েছিলাম। কারণ তার ডান হাত রাজু সেখানে ছিল, তাই তাকে অতিরিক্ত অত্যাচার করার পর সব কিছু শিখিয়েছে এবং কোথায় কি আছে সব কিছু আমাদেরকে বলেছে। আর এতদিন আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম এবং আমি কিছু ফোর্স নিয়ে সব কিছু প্রমাণ পেয়েছি। শুধু বাসায় কি হচ্ছে সেটা খোঁজখবর নিতে পারিনি। শুধু জানি আজকে বিয়ে হবে সুমাইয়া আর এমপির ছেলের। তাই আমরা সব কিছু প্রমাণ নিয়ে আমাদের কিছু ফোর্স নিয়ে সেখানে চলে গেলাম এবং আমাদের মহলে বড় স্যারের কমান্ডো স্যার ওর সাথে ছিল অপারেশনের সময়। সব কিছু ঠিকঠাক করে চলে এলাম বাড়িতে আয়োজন হয়েছে হবে না কেন বলুন? কোম্পানির মালিক মেয়ের বিয়ে বলে কথা। আমাদের পুরো প্ল্যান অনুযায়ী সবাই যার যার পজিশন নিয়ে নিল এবং আমার সাথে কিছু কমান্ডো চলে এসেছে বাড়িতে। তখন বিয়ে পড়ানোর কাজ ছিল, তখন আমার সাথে অনেক ফোর্স কমান্ডো ছিল বিয়ে বাড়িতে। সবাই অবাক হয়ে গিয়েছে আমাদের সাথে, এমনকি সুমাইয়া, রাজ, সাদিয়া, আমার পরিবার সহ অনেকে, যে আমি এতদিন কইছিলাম আর এত লোকজন কিসের জন্য। আপনারা হঠাৎ আমার ছেলের বিয়েতে কোনো সমস্যা হয়েছে নাকি স্যার? না, এখনো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হবে। আপনার ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন, তার আগে আপনার ছেলের ব্যবস্থা করে নিন। আপনারা কি করেছেন? আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি একসাথে আপনাকেও করা হবে। এখন ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অর্থনৈতিক কাজে জড়িয়ে থাকার জন্য আর আপনার ছেলেকে বিভিন্ন নারী পাচার, অস্ত্র, মাদকদ্রব্য, শিশুসহ বিভিন্ন শুভ কাজ করার জন্য সাহায্য করার জন্য আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো, আমি এখনো এমপি আছি, চাইলে তোমাদেরকে এখন চাকরি থেকে বের করে দিতে পারি। না, আপনি আর এখন এমপি নেই, আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তোমাদেরকে আমরা ছাড়বো না, বলে দিলাম। আমরা আবার আসবো প্রতিশোধ নিতে। সেটা পরে দেখে নিস, আগে ফাঁসির রায় থেকে বাস, তারপর দেখিস। ধন্যবাদ ইসমাইল, তোমাকে আর তোমার টিমকে। আজকে তোমাদের জন্য এত বড় একটা কাজ শেষ হয়েছে। আজ এই কাজটার জন্য তোমাদেরকে 2 সপ্তাহ ছুটি প্রদান করা হয়েছে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা এখন আসি। স্যার, আপনারা এখনই যাবেন না। কি আপনি আর এই কথা কেন বলছেন? স্যার, আমার বড় চাচা আর এটা হলো আমার বাবা, আম্মু এবং বড় বোন দুলাভাইকে পরিচয় করে দিলাম। আপনাদের অনেক ধন্যবাদ। এমন একজন ছেলে জন্ম দিয়েছেন, রাজ্যকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অপরাধ দমন ইসমাইলের মতো সেনাই যথেষ্ট। স্যার, একটা কথা বলতে চেয়েছিলাম। অবশ্যই বলুন। আপনারা যেভাবে সে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য নিরাপত্তা আমাদের গর্ব, আর সেজন্য ইসমাইলকে এখানে পাঠিয়েছিলাম। আমার মেয়ের বিয়েটা আপনার সামনে হোক এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন। সেটা না হয় হলো, কিন্তু জামাইকে? আমার মেয়ের একমাত্র জামাই হবে ইসমাইল। কি ভাই, তোর ছেলেকে দিবি না আমার মেয়ের জন্য? অবশ্যই, কেন নয়। আমি তো তোর মেয়ের জন্য ছেলেটাকে তো সেই কবে দিয়ে দিয়েছি। কিন্তু আমি রাজি না। কেন মা, কি হয়েছে? তুমি তো সবসময় আমাকে বলতে যে আমার ছেলের বউ হবা, তাহলে এখন? কারণটা হলো, যদি আমাকে
বিয়ে করতে রাজি হয় এবং এই বাড়িতে যদি থাকে আর আমাকে অনেক ভালোবাসে, তাহলে আমি বিয়ে করতে রাজি। তোমাকে চেনা চেনা লাগছে, কেমন জানি কোথাও কি দেখা হয়েছে? অনেকবার দেখা হয়েছে স্যার, একটু ভালোভাবে দেখে বলুন, চিনতে পারেন কেন? এখন চিনতে পেরেছি, তুমি সেই সাংবাদিক তাই না, যে আমাদের ইনফরমেশন দিতে? আমি ঠিক বলেছি তাই না? আর আমাদের কাছে কি এমন জিনিস চাইবে বলো, যে তখন বলতা এখন আমি আছি বলে কি চাও? কি চাও তুমি? যা চাইবে তাই পাবে। আমি সেই সাংবাদিক স্যার। আমি কি চাই সেটা আপনি বুঝতেই পারছেন, তাই আমি বলতে চাইছি না, আপনি তাকে বলেন। ইসমাইল এখন রেডি হয়ে আসো তাড়াতাড়ি। স্যার কোথাও কি যেতে হবে? এখনই বিয়ে হবে আমার সামনে যাও, তাড়াতাড়ি পাঞ্জাবি পরে আসো, রাজকে সাহায্য করা যাও। ঠিক আছে স্যার। স্যার আমি বিয়ে করতে পারবো না। দেখো আমি তাকে কথা দিয়েছি, আমার মেয়র মতো তাকে কথা দিয়েছি, সো আমার কথা রাখবো আমি। প্রয়োজনে তুমি কেন তোমার 14 গোষ্ঠী বিয়ে করবে। স্যার আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন না। মাই অর্ডার। সো তাড়াতাড়ি। ওকে, আমি যা বুঝেছি তাই করো, আর এখন তো তোমার পরিবার যা করবে তাই করবা। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। সবার কত আনন্দ করতেছে, পরিবারের সবাই কত খুশি যে আমাদের দুইজনের বিয়ে হয়ে গিয়েছে। তাই মনে হচ্ছে তাদের ঈদের দিন আজ। ইসমাইল, তুমি কি বিয়েতে খুশি হওনি? ওটা বাসর রাতে বুঝবা। দোস্ত তুই আমার আগে বিয়ে করে নিলি, এটা কিন্তু ঠিক হলো না। ঠিক আছে সমস্যা নেই, আমি আঙ্কেল তো বলে রেখেছি তোদের বিয়ে ঠিক করে ফেলেছে, সমস্যা হবে না। আমি যাওয়ার পর তোদের বিয়ে হবে, ওকে? ঠিক আছে এখন চল তোকে রুমে দিয়ে আসি। চল। রাজ আমাকে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে বাইরের দরজা বন্ধ করে দিল। আমি আর কি করবো, দেখি সুমাইয়া বিছানায় নাই, কোথায় গেল? আমার সময় দেখি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল সুমাইয়া। সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য, কিন্তু তোমার আসার খবর নাই। আর কি বলছিলা যে কখনো তোমাকে কাছে পাবো না, তাই না? এখন কি হবে তোমার? বলে আমি ইসমাইলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখ তুই আমার দিকে এভাবে আসছিস কেন বল? আমি পেছাতে পেছাতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না, তখন বিড়ালটা পিঠে লেগে গেছে। এবারের মতো মাফ করে দাও। না, তোর মাপ নাই। অনেক কষ্ট দিয়েছি সেই কয়েকদিনে, অনেক বড় অফিসার হয়ে গিয়েছিস তাই না? দেখ তোর স্যার আমার কথা শোনে, কিন্তু তুই শুনিস না। আজকে তোর খবর আছে বলে আমি ইসমাইলের উপরে রোমান্টিক অত্যাচার শুরু করলাম। তারপর আর বলবো না, শরম করো গো সবাই। এখন যান, কারণ বাসর রাতে কি হয় সেটা আপনারা দেখে ফেলবেন, তাই।